মেটালের কাছাকাছি। সো আমরা মোটামুটি এভাবে কানেকশন দিতে পারবো। আর সিগন্যাল লেখার নিয়ম ছিল মেটাল ওয়ানের উপরে, যেহেতু পলি এখানে সিগন্যাল এ আসবে, সো এ সিগন্যালটাকে আমরা যেহেতু মেটাল ওয়ানে আনতে হবে, সো মেটাল ওয়ান যদি আমি এখানে বসাই এভাবে, তাহলে এই মেটাল ওয়ান এবং পলির মধ্যে যে কন্টাক্টটা বসবে, আগের দিন আলোচনা করেছিলাম এই কন্টাক্টটার সাফিসিয়েন্ট স্পেসটা থাকে না ওই পলি আর মেটালের মধ্যে। যদি আমরা এইভাবে পলিকে খুব চিকন রাখি, ওখানে কন্টাক্টটা বসার স্কোপটা পায় না। সো এই জন্য আমার ওইখানে হচ্ছে ওই এনক্লোজার রুলটা মেনটেন করবার জন্য পলিকেও একটু বড় একটা টুকরা ওখানে বসায় নিতে হবে, যাতে করে এই পুরোটার মধ্যে আমরা একটা কন্টাক্ট দিলে, এরকম একটা কন্টাক্ট দিলে অ্যাজ ইফ এই কন্টাক্টটা আমাদের মেটাল ওয়ান থেকে পলি পর্যন্ত ছিদ্র হয়ে আছে উপর থেকে নিচে জেড ডিরেকশনে, এবং সেখানে আমরা মেটাল ঢেলে দিয়েছি কানেকশনটা ফর্ম করবার জন্য। সো এখন আমরা তার উপরে হচ্ছে যদি ব্লু দিয়ে তার উপরে এখন আমরা এ লিখি, তাহলে এটা আলটিমেটলি ওই মেটালে দেওয়া হয়েছে যেটা অলরেডি পলিতে চলে যাবে। সো আমার গেট গুলো এখন আলটিমেটলি এ সিগন্যালটা পেয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটা ছিল আমাদের মোটামুটি আমরা এরকম এই যেই ইনভার্টারটা ছিল সেটার করেসপন্ডিং লেআউট হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড, যদি ওই একই অ্যালাইনমেন্টে আঁকি তাহলে এরকম আমরা পেয়েছিলাম। এখন আমরা বলছিলাম যে আমাদের এইভাবে আঁকলে আসলে আমরা ওই স্কিমেটিক মেনটেন করে আঁকা হয়েছে ঠিকই, বাট এইটা আসলে আহ, ঠিক ইনভার্টারের পার্সপেক্টিভে বেটার ঠিক এরিয়া অপটিমাইজড ডিজাইনটা হয় না। সো যেহেতু আমরা স্ট্যান্ডার্ড সেল সম্পর্কে আমরা খুব বেশি এখানে আলোচনা হ্যাঁ, সামনে হয়তো বা করবো, রাইট? সো স্ট্যান্ডার্ড সেল ফর্ম করা হয় হচ্ছে এমন ভাবে যাতে করে এই সেলটা খুব স্ট্যান্ডার্ড হবে, মানে হচ্ছে এই সেলটাকে আপনি রেপ্লিকেট হিসেবে বা রেপ্লিকা হিসেবে বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারবেন। সো আমরা যে কোনো কিছু টেমপ্লেট বা স্ট্যান্ডার্ড ফর্ম যখন আনি, কোনো কিছু একটা স্ট্যান্ডার্ড যখন বানাই, সেটা এমন হবে যাতে করে সেটাকে সব জায়গায় ব্যবহার করবার মতন হয়, এবং সেটাকে আমরা খুব বেশি যাতে করে রেপ্লিকেট করতে পারি বা ব্যবহার করতে পারি বা টেমপ্লেট হিসেবে ইউজ করতে পারি। সো স্ট্যান্ডার্ড সেল হবে এমন একটা জিনিস যেটা খুবই জেনারিক হবে, সব জায়গায় সে ফিট করে যাবে। সো এই জন্য এই ফর্মটা আসলে খুব ফিট করবার মতন কোনো ফর্ম না, যেটা আমরা এখানে অলরেডি দেখছি। এইটা ফিট করবার মতন ফর্ম না, এটা বসালে অনেক জায়গায় খুব জেনারিক হয় না, ঠিক আছে? এইটা মোর জেনারিক হবে যদি আমরা এর যেই এন মসটা আছে সেটাকে তার মতন ঠিক রেখে পি মসটাকে যদি আমরা ঘুরিয়ে এইখানে আনতে পারি, যেটা আমরা আগের দিন শেষ করেছিলাম, এই জায়গায় আনতে পারি, তাহলে জিনিসটা মোর জেনারিক হয় এবং আমরা সামনে দেখবো যে কিভাবে এটা জেনারিক হবে। ঠিক আছে, তাহলে এখন আমাদের টার্গেট হচ্ছে পি মসটাকে ওখানে আনা। আর আরেকটা জিনিস বলেছিলাম, ল্যাবে তো অবশ্যই সব লেয়ার লাগবে, বাট থিওরিতে আপনাদের এন ওয়েল কখনো দেখাতে হবে না। আপনারা সরাসরি পলির উপরেই সিগন্যাল লিখতে পারবেন, পলির ওখানে আর কন্টাক্ট দিয়ে আপনাকে থিওরির ক্ষেত্রে মেটাল ওয়ান দিয়ে কন্টাক্ট বসায় দেখাতে হবে না। এই দুটো আমরা আপনাদেরকে এক্সকিউজ করা হয়েছে। আর 3 নাম্বার যেটা এক্সকিউজ করা হচ্ছে সেটা হচ্ছে বডি বায়াস বা বডি ট্যাপিং বা ট্যাপ সেল আপনাদেরকে থিওরিতে দেখাতে হবে না। সো থিওরিতে আপনাদের ট্যাপ সেল রিলেটেড কোনো কিছু নিয়ে কাজ করতে হবে না, ঠিক আছে? ল্যাবে অবশ্যই করতে হবে, নো ডাউট, বাট থিওরিতে আপনার ট্যাপ সেল বা অর বডি বায়াস এই ধরনের কোনো কিছু আপনাকে থিওরিতে আর করা লাগবে না। ঠিক আছে, আপনারা থিওরিতে এখন সরাসরি এই এনওয়েলেরও দরকার নাই, ট্যাপ সেলেরও দরকার নাই, আর এভাবে কন্টাক্ট বসায় আপনার পলিতে কানেকশন দেওয়া লাগবে না। ঠিক আছে, এই তিনটা ক্লামজি জিনিসকে আপনি বাদ দিয়ে স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে আঁকতে পারবেন। তাহলে ওইটাই যখন আমরা আঁকতে চাচ্ছিলাম জিনিসটাকে, তো আমরা বলছিলাম এন মসের লোকেশন যেমন আছে সেরকমই থাকবে। তার মানে আমরা এনমসটা যেমন ছিল ইনভার্টারের জন্য লেআউট আঁকছি। সো এনমসটা যেমন ছিল ওরকমই আমরা ধরেন বসাবো। সো এনমসটা আমি বসাচ্ছি, এবং এইটা বরাবর তার করেসপন্ডিং মাঝখান দিয়ে গিয়েছিল হচ্ছে পলি। সো পলিটা দিলাম। সো এটা হচ্ছে আমাদের ডান দিকে, এটাও হচ্ছে এন প্লাস, এই পাশেরটাও হচ্ছে এন প্লাস, মাঝখানে আছে হচ্ছে পলি। আর আমাদের পিমসটাকে কি করছি, পিমসটাকে আমরা উপরে নিয়ে এসেছিলাম, এখানে নিয়ে আসার প্ল্যান, তার মানে আমরা পিমসটাকে উপরে পাবো। এবং এই এনমস আর পিমসটাকে আমরা এমন ভাবে বসাচ্ছি যাতে করে তাদের গেট গুলো অ্যালাইন হয়, বিকজ এট দ্য এন্ড অফ দ্য ডে গেট গুলো কিন্তু কানেক্টেড হবে। সো আমরা উপরেরটার গেট নিচেরটার গেটকে এমন করে বসাবো, আমার আঁকা হয়তো বা ভালো হচ্ছে না, বাট আপনারা অ্যালাইন করে বসাবেন, ঠিক আছে? এরা অ্যালাইনড হবে। আর আপনারা অলরেডি আগে থেকেই জানেন যে এনমস পিমস এর লেংথ কিন্তু কি হয়, মিনিমাম, এবং দুটা কিন্তু সমান। সো আলটিমেটলি যেহেতু এই পাশের এইটুকু তার লেংথ ইন্ডিকেট করে, সো আলটিমেটলি আপনারা বুঝতেই পারছেন দুটারই কিন্তু লেংথ হচ্ছে সমান, এলপি আর এল এন দুটাই তো হচ্ছে মিনিমাম এবং দুটাই হচ্ছে সমান। ঠিক আছে, সো যত এনমস পিমস আপনি আজকে থেকে শুরু করে এই কোর্সে আঁকবেন, সব জায়গায় কিন্তু লেংথ হচ্ছে পিমস এনমস সবার জন্য সমান এবং সেটা হচ্ছে মিনিমাম। ঠিক আছে, আর উইডথটা কোনটা ইন্ডিকেট করে আমরা আগেই বলেছি, এই বরাবর এইটা হচ্ছে উইডথ ইন্ডিকেট করে। সো একই রকম ভাবে উপরেও এই বরাবর এইটা হচ্ছে তার
উইথ ইন্ডিকেট করবে। ঠিক আছে, তাহলে এখন আপনারা অলরেডি জানেন যে দুটো গেট কানেক্টেড হয়, সো আপনারা গেটকে কানেক্ট করবেন কি দিয়ে? পলি দিয়ে। সো আপনি স্ট্রেইট পলি টানলে দুইটা গেটের এরকম কানেকশন হয়ে যাবে। সো গেটের কানেকশন হয়ে গেল, এবং আপনারা যদি উপরে এখানে এ লিখে ফেলেন, তার মানে হচ্ছে আমরা এখন সিগন্যাল লিখতে পারবো। সো এখানে এ সিগন্যালটা আছে, সো এই পলি বরাবর এ সিগন্যালটা আছে। আর কি কি কানেকশন আছে? আর হচ্ছে আমাদের কানেকশনের এদিকে দেখতে পাচ্ছি ভিএসএস গ্রাউন্ডে আছে। সো আমরা এটা কিন্তু আবারও বলছি কোনো রুল না, বাট আমাদের আঁকা একটা স্ট্যান্ডার্ড ফর্মে যায় যদি আমরা এইভাবে মেনটেন করি, বিকজ আমরা পরে দেখবো স্ট্যান্ডার্ড সেলগুলো এরকমই হয়। আমরা এই দিক বরাবর মনে করলাম যে এখানে এরকম মেটালের একটা স্ট্রিপ বা মেটালের একটা পাত চলে গেছে। ধরে নেন এটা মেটালের একটা স্ট্রিপ, অবলিক একটা মেটালের পাত, বা অবলিক একটা মেটালের রেক্ট্যাঙ্গেল চলে গেছে, যার উপরে লেখা আছে ভিএসএস। আর ঠিক উপরে দিয়ে আপনারা চিন্তা করেন এখান দিয়ে একটা মেটালের স্ট্রিপ, পাথ বা রেক্ট্যাঙ্গেল চলে গেছে, যার গায়ে লেখা আছে ভিডিডি। ঠিক আছে, তাহলে এখন আমাদের ডায়াগ্রাম বলছে বাম দিকের এই এনমস এর এই বাম দিকের প্রান্তটা, এটাকে আমরা ভিএসএস এ দিয়েছি বা এটাকে সোর্স বানিয়েছি। সো এইটা হচ্ছে আমাদের সোর্স অফ এনমস। তার মানে আমরা বাম দিকের এটাকে সোর্স অফ এনমস বানাতে চাই। সো বাম দিকের এই ডিফিউশন জোন থেকে আপনার নিচে এনে এই মেটালের সাথে কানেক্ট করে দিতে হবে। কানেকশন দেওয়ার অর্থ হচ্ছে, একটু বোঝেন, এখানে এনে টাচ করালেও চলবে, ওভারল্যাপ করালেও কোনো সমস্যা নাই, আবার ওভারল্যাপ করিয়ে অন্য প্রান্তে নিয়ে গেলেও কোনো সমস্যা নেই, সবই একই কথা। বিকজ যখনই দুইটা মেটাল ওয়ান একটা আরেকটাকে স্পর্শ করেছে, স্পর্শ করা মানেই কি? তারা একই লেয়ারে আছে। উপর থেকে চিন্তা করে দেখেন, তারা একই লেয়ারে আছে। সো স্পর্শ করা মানেই তারা শর্ট হয়ে গেছে, সবগুলোর মধ্যে একই সিগন্যাল। সো আমরা যখনই এটা করব তখনই কিন্তু হচ্ছে আমাদের ভিএসএস টা এই প্রান্ত পর্যন্ত চলে আসছে। আই গেস এখন আপনারা কার্সারটা দেখতে পাচ্ছেন কোথায় আমি ইন্ডিকেট করছি। সো এই বরাবর কিন্তু ভিএসএস টা চলে আসছে, কিন্তু ভিএসএস কিন্তু এখনো ডিফিউশনের মধ্যে কানেকশন পায়নি। ডিফিউশন বরাবর উপরের তালায় এসে ভিএসএস পৌঁছেছে, তাকে কানেকশনটা দেওয়ার জন্য আমাকে একটা কন্ট্যাক্ট কার্ড বসাতে হবে। সো আমরা যখনই এখানে এরকম একটা কন্ট্যাক্ট কার্ড দিব, তখনই কানেকশনটা পুরো হলো। ঠিক আছে, একই কথা আমাদের ভিডিডির জন্য সত্য। তাহলে আমরা যদি লক্ষ্য করি, তাহলে এই পিমসটা যখন উপরের দিকে গিয়ে উল্টে গেছে, তখন ভিডিডি প্রান্তটা কই যাবে? আমরা যখন এইটাকে উপরে নিয়ে উল্টে দিলাম, তখন আমাদের এই যে তার ডান দিকের সোর্স অফ পিমস আর বাম দিকে ড্রেন অফ পিমস, তাহলে উপরে গিয়ে এই পাশে আসবে ড্রেন অফ পিমস, ওই দিকে যাবে হচ্ছে সোর্স অফ পিমস। তার মানে আমাদের এই বরাবর এইটা হবে সোর্স অফ পিমস, ডান দিকে এটা হবে ড্রেন অফ পিমস। ঠিক আছে, সো সোর্স অফ পিমস এর মধ্যে ভিডিডি কানেকশন যাওয়ার কথা। সো আমরা ওখানেও একটা এরকম মেটালের কানেকশন ভিডিডির সাথে স্পর্শ করিয়ে দিলাম, অথবা ওভারল্যাপ করিয়ে দিলাম, যাই করেন একই কথা, টাচ করলেই চললো। সো এই পর্যন্ত এসেছে, বাট স্টিল কিন্তু কানেকশন পাইনি। উপরে তারা থেকে নিচে তালে কানেকশনটা আসবে যখন আমরা এখানে একটা কন্ট্যাক্ট কার্ড দিব। আর ড্রেন ড্রেন দুটো কানেক্টেড হওয়ার কথা। তো আমাদের ড্রেন অফ এনমস আছে এখানে, উপরে ড্রেন অফ পিমস আছে। ড্রেন ড্রেন কানেকশন যখন লাগবে, তখন ওই ড্রেন বরাবর আমরা আবারও আরেকটা মেটালের টুকরা নিয়ে আসছি। মিডলের টুকরা মানে হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে আসবো, এবং এনে আমাদেরকে এখানে আনলেই কিন্তু সিগন্যালটা উপর পর্যন্ত আসছে, বাট নিচে পৌঁছায়নি। নিচে আনার জন্য আমাকে একটা কন্টাক্ট কার্ড এইভাবে দিতে হবে। ঠিক আছে, সো দিলে আমরা এখন যদি মেটালের উপরে সিগন্যাল লেখার পারমিশন আছে, সো আপনি যদি এখানে জেড এন লিখে দেন, তাহলে আমাদের এই লেআউটটা কিন্তু এখানে পুরো হয়ে গেল। সো এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্মে আছে, এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড ফর্মে আছে। সো এইটা হচ্ছে একটা ইনভার্টারের স্ট্যান্ডার্ড সেল, এসটিডি সেল বলা হয়, বা স্ট্যান্ডার্ড সেল বলা হয়। সো স্ট্যান্ডার্ড সেল ইনভার্টারের ক্ষেত্রে দেখতে সাধারণত এরকম হবে। ঠিক আছে, সো আমরা কিন্তু একই জিনিস উল্টা করেও করতে পারতাম, কোনো বাধা ধরা নিয়ম কিন্তু নাই যে উপরেই পিমসটা হতে হবে আর নিচে এনমস হতে হবে, এমন কিন্তু কোনো কথা নাই। কেউ যদি উপরে এনমস দিয়ে আঁকতো আর নিচে হচ্ছে পিমস দিয়ে আঁকতো, তাহলেও কিন্তু ভুল হবে না। বাট মোটামুটি ইউনিভার্সালি পৃথিবীর সকল দেশের মানুষজন আপনার লেআউটটা যাতে করে দেখেই বুঝতে পারে, সেজন্য আমরা বলি এনমসটাকে নিচে রাখতে, পিমসটাকে উপরে রাখতে। কিন্তু আপনি যদি উল্টা করে করেন, কোনো ভুল কিন্তু হবে না, কারণ এই ফিগারটাকেই যদি কেউ ফ্লিপ করে দেয়, তাহলে কিন্তু ওই অন্য ফিগারটা পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখেন এখানে কিন্তু তিনটা জিনিস দেখায়নি। তিনটা জিনিস কি কি দেখায়নি? প্রথমত, সরাসরি পলিকে কিন্তু আমি এই সরি এই সিগন্যালকে কিন্তু আমি পলির উপরে লিখে ফেলেছি, ওখানে কিন্তু কোনো কন্ট্যাক্ট বসাইনি। ঠিক আছে, দুই নাম্বার হচ্ছে এখানে কিন্তু কোনো বডি বায়াস দেখায়নি। বডি বায়াস দেখালে আমার বডি আনতে হতো এরকম, বডি বায়াস দেখালে এরকম ভাবে আমার কন্ট্যাক্ট দেওয়া লাগতো। ঠিক আছে, বাট বডি বায়াস কিন্তু আমরা দেখাইনি। আর তিন নাম্বারটা কি?
3 নাম্বারটা যেটা আপনাদেরকে রিল্যাক্স করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে কোনো এন ওয়েল কিন্তু নাই। যদি কোনো এন ওয়েল এখানে লাগতো তাহলে এন ওয়েলটা যদি গ্রিন দিয়ে আঁকি তাহলে, সরি ব্রাউন দিয়ে আঁকি তাহলে এন ওয়েলটা কই দিব? যেখানে আপনার এরকম পিমস আছে সেখানে আপনার এন ওয়েলটা আসার কথা। তার মানে এইখানে আপনার এন ওয়েলটা যদি আঁকতাম তাহলে এন ওয়েলটা এইভাবে আঁকতাম। দেখেন আঁকলে এইভাবে আঁকতাম, ঠিক আছে? এবং তখন এন ওয়েলটা এইভাবে এঁকে এন ওয়েলের কোরেসপন্ডিং বডি বায়াসটা দিতাম কোথায়? বডি বায়াসটা দিতাম হচ্ছে এই যে ভিডিডির এখানে। এখানে এরকম ভাবে কন্টাক্ট দিয়ে আমরা বডি বায়াস তৈরি করি, ঠিক আছে? সো এইটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। সো আপনি যখনই এটা দিবেন কন্টাক্টের পাশাপাশি আপনাকে কিন্তু ওই মেটালের উল্টা পাল্টা আবোল তাবোল জিনিস ওপেন হচ্ছে, সরি আমার ট্যাবের। হ্যাঁ, আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন তো বাই দ্য ওয়ে এতক্ষণ? জি স্যার, দেখা যাচ্ছে। আপনাদের সামনে যদি কখনো উল্টাপাল্টা কিছু ধরেন শেয়ার হয়ে যায় আমাকে কিন্তু জানাবেন ট্যাব থেকে, ঠিক আছে? মানে কখনো রেগুলার স্ক্রিন ছাড়া অন্য কোনো স্ক্রিন সামনে আসলে আমাকে জানাবেন। আচ্ছা, আর আপনার আজকে কার্সার দেখতে পাচ্ছেন না? না স্যার, আপনার কার্সার যে কার্সরটা মুভ দেখা করছে যাচ্ছে না। আজকে দেখতে পাচ্ছেন না? শিওর এখনো দেখতে পাচ্ছেন না? না স্যার, আপনি যখন জাস্ট আঁকতেছেন ওই জিনিসটা আমরা দেখেছি যে আঁকতেছেন, এটা এছাড়া কার্সর দেখা যাচ্ছে কিন্তু না। আজকে কার্সার দেখতে পাচ্ছেন না? আমি কিন্তু আজকে অন্য ট্যাবে আছি। আজকে দেখতে পাচ্ছেন না? শিওর? জি স্যার, দেখা আমার তো যাচ্ছে। এনাবল করা। এখন দেখা যাচ্ছে? না স্যার। দেখা যাচ্ছে না? আচ্ছা, যাই হোক আগের দিন এটা তো ডিভাইস আমার মানে যে আইপ্যাডে ছিলাম সেই আইপ্যাড অ্যালাউ করে না, কিন্তু আজকে যে ট্যাবে আছি এটা তো অ্যালাউ করে। এটা এখানে কেন আপনারা দেখতে পাচ্ছেন না? এটা একটা সারপ্রাইজিং বিষয়। আমি দেখবো তো সেটিংস, আমি সেটিংস ঠিক করলাম, জানি না কেন। আচ্ছা, বাট আমি চেক করবো, ঠিক করার চেষ্টা করবো, দেখি। কারণ অ্যান্ড্রয়েড সাপোর্ট তো করে, তো কেন দেখা যাচ্ছে না এর একটা বিষয়। আচ্ছা, যাই হোক আমাদের লেআউটটা তো এখন বুঝতে পারছেন। লেআউট নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করতে পারেন। শুধু মনে রাখেন যে এন ওয়েলটা কিন্তু আমরা এখানে এঁকেছি, এন ওয়েলটা আপনাদের থিওরিতে লাগবে না, ল্যাবে অবশ্যই লাগবে। দ্বিতীয়ত, এখানে এ সিগন্যালটাকে সরাসরি পলের উপরে লিখেছি, থিওরিতে সমস্যা নেই, ল্যাবে আপনাকে অবশ্যই এখানে কি করতে হবে? মেটালের মধ্যে সিগন্যাল লিখতে হবে। সো মেটালের মধ্যে সিগন্যাল লিখলে কিন্তু আপনার এই যে পলিটা এখানে আছে এই পলিটা কিন্তু সাফিসিয়েন্ট না একটা কন্টাক্ট নেওয়ার জন্য। সো আপনাকে এখানে একটা বড় পলির টুকরা এরকম বসাতে হবে, একটা বড় পলির টুকরা এরকম বসাবেন। তারপর আপনাকে ওইখানে একটা মেটালের টুকরা বসাতে হবে কন্টাক্টের জন্য। সো মেটালের টুকরা যখন বসাবেন তখন কিন্তু কেয়ারফুল থাকবেন যে এই মেটাল আর ডান দিকের মেটালের মাঝখানে স্পেসিংটা যাতে করে প্রপার রুল মেনটেন করে হয়। যখন মেটাল এবং পলি দুইটাকে আপনি একটা একটার উপরে বসিয়ে ফেলেছেন তখন কানেকশনটা পুরো হবে কিভাবে? যদি এখানে একটা কন্টাক্ট দেন, এক বা একাধিক কন্টাক্ট দিলে, ওয়ান অর মোর, সো ওয়ান অর মোর কন্টাক্ট দিলে হচ্ছে আপনার কানেকশনটা পুরো হবে। অ্যাট লিস্ট একটা কন্টাক্ট লাগে হচ্ছে কানেকশন দিতে, যত বেশি কন্টাক্ট বসাবেন তত হচ্ছে বেটার হবে, আপনার কন্ডাক্টিভিটি আরো বাড়বে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আপনারা এই মুহূর্তে একটা কন্টাক্ট দিয়েই শেখেন, সমস্যা নাই। আর কি বললাম, বডি বায়াস দেখানোর ক্ষেত্রে বললাম যে আমাদের এখানে বডি বায়াস তো লাগছে না, কিন্তু যদি বডি বায়াস আমাদের দেখাতে হতো তাহলে এই যে ভিডিডি বরাবর আমাদের যে ভিডিডি স্ট্রিপটা বসিয়েছি ওই স্ট্রিপটা বরাবর একই সাইজের আপনারা যেটা দিবেন সেটা হচ্ছে একই সাইজের আপনারা আরেকটা এন প্লাস জোন দিয়ে এরকম কন্টাক্ট গুলো বসিয়ে দিলেই হচ্ছে বডি বায়াস হয়ে যাবে। আবার একইভাবে ভিএসএস এর ক্ষেত্রেও আপনারা ওই ভিএসএস স্ট্রিপ বরাবর একই সাইজের একটা পি সাবস্ট্রেট, তো so আপনাকে একটা পি প্লাস বসিয়ে হচ্ছে এরকম কন্টাক্ট গুলো দিয়ে দিলেই হচ্ছে বডি বায়াসটা কমপ্লিট হয়ে যাবে। কিন্তু মনে রাখবেন থিওরিতে আপনার এগুলো দেখানোর দরকার নাই, ঠিক আছে? শুধু ল্যাবের ক্ষেত্রে আপনাকে এগুলো অবশ্যই দেখাতে হবে, ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? না থাকলে আমরা এই ইনভার্টারের মতন করে এখন যাব হচ্ছে ইনভার্টারের কোরেসপন্ডিং কাছাকাছি যে স্পিকারটা আছে সেটা হচ্ছে বাফার। সো টোটাল কারো কোনো কন্ট্রাক্টর প্রশ্ন না দিয়েছি। থাকলে স্যার বলেন তো, স্যার এই প্রশ্ন আছে? টপ ভিউটা স্যার, স্যার এই যে সেকেন্ড টপ ভিউটা স্যার কেন আঁকছেন, মানে এটা কোথায় লাগবে স্যার? আহ, এই যে এইমাত্র যেটা আঁকলাম এটা, মানে স্যার এখানে তো দুইটা টপ ভিউ না, উপরে একটা তারপর হচ্ছে লেফট সাইডে রাইট। একটা। সো আমরা বলছি এইটা আমাদের লেআউট ওয়ান, এইটা হচ্ছে আমাদের লেআউট টু, ঠিক আছে? এখন লেআউট ওয়ান এর কনফিগারেশনটা ছিল হচ্ছে আমাদের এই এনমস পিমস কে পাশাপাশি রেখে বোঝার জন্য সহজ হয়েছে তাই এভাবে এঁকেছি। বাট স্ট্যান্ডার্ড সেলগুলো সাধারণত লেআউট টু এর এরকমের মতন করে হয়, এই কনফিগারেশন মেনটেন করে হয়। সো আপনারা এই প্যাটার্নে লেআউট গুলো আঁকবেন,
ডিজিটাল ডিজাইনের জন্য যখনই আপনি লেআউট আঁকবেন আপনারা মোরলেস এরকম প্যাটার্ন মেনটেন করে আঁকা শুরু করবেন। ওয়ান্স আপনার এই প্যাটার্ন মেনটেন করে এক্সপার্টিস গ্রো করে যাবে, পরে আপনি অন্য প্যাটার্নে যেতে পারবেন। বাট শুরুর দিকে আপনারা এই প্যাটার্নই আঁকবেন, কারণ স্ট্যান্ডার্ড সেলগুলো এই প্যাটার্নেই হয়, স্ট্যান্ডার্ড সেলগুলো এরকম প্যাটার্ন মেনটেন করে হয়। পলিকে অ্যালাইন করা হয় স্ট্যান্ডার্ড সেলের মধ্যে, ট্রাই করা হয় যতটুকু সম্ভব পলিকে অ্যালাইন করাটা ট্রাই করা হয়, ঠিক আছে? সো পলি অ্যালাইন করে আমরা এঁকেছি, উপরে পিমস দিয়েছি নিচে এনমস দিয়েছি, বা আপনি উল্টাও করতে পারেন। বাট দেখেন পলিটা কিন্তু অ্যালাইন করা, পুরো গেটটা অ্যালাইন করা, কারণ হচ্ছে আমরা গেটের কানেকশন দিয়েছি পলি দিয়ে, এবং পলি কন্ডাক্টরের মতন ব্যবহার করলেও মানে ভালো তার মতন বিহেভ করলেও অত তো ভালো হয় না। সো আমরা চেষ্টা করি পলিকে যত ছোট করা যায়। অবভিয়াসলি পলি দিয়ে আমরা এখানে গেটের কন্ডাকশনের কাজটা করেছি, বাট আমরা চেষ্টা করবো যেহেতু পলির কন্ডাক্টিভিটি মেটালের মতন অত বেশি না, সো পলি যত ছোট ব্যবহার করা যায় অতই ভালো। সো পলি অবশ্যই ছোট হবে যদি আপনারা এরকম অ্যালাইন করে উপরে নিচে কাছাকাছি রাখতে পারেন, ঠিক আছে? সো এই জন্য আমরা এই লেআউট 2 এর প্যাটার্নেই হচ্ছে আঁকার চেষ্টা করব। সো এখন আপনারা দেখবেন হচ্ছে একটা বাফার, সো দেখবেন হচ্ছে বাফার। সো বাফারের মধ্যে আমাদের কেমন সার্কিটটা হয়, একটা ইনভার্টার ড্রাইভ করে আরেকটা ইনভার্টারকে, ঠিক আছে? সো এইটা হচ্ছে এখন আমরা করব এই উপরের লেআউট 2 এর মতন করে, ঠিক আছে? তাহলে আসেন আমরা করি। প্রথমত আপনার এই ডিজাইনের মধ্যে উপরে নিচে কি আছে? উপরে ভিডিডি আছে, নিচে ভিএসএস আছে। সো যখনই আপনাকে কোনো লেআউট আঁকতে বলা হবে আপনি শুরুতেই উপরে এরকম ভিএসএস দিবেন, ভিডিডি দিবেন। সো আমি উপরে একটা ভিডিডি দিলাম, এরকম দিলাম, আর নিচে একটা ভিএসএস দেন। সো নিচে একটা ভিএসএস এরকম দেন, লেখেন এটার গায়ে লিখে রাখেন ভিএসএস, তার মানে ভিএসএস হবে, লিখে দিলেই হবে, মেটালের উপর লিখতে পারবেন যে কোনো মোমেন্টে। সো ভিডিডি এবং ভিএসএস লিখে দেন। তারপর আপনার লাগবে কি, দুইটা ইনভার্টার লাগবে তো, রাইট? সো দুইটা ইনভার্টার বানান, বাম দিকে একটা ডান দিকে একটা। সো বাম দিকের ইনভার্টারটা কেমন? সো আপনি এই যে আমরা একটা পি প্লাস ডিফিউশন জোন দিয়ে পি প্লাস দিয়ে বানাবো হচ্ছে একটা পিমস, আর নিচে বানাবো হচ্ছে এন প্লাস, আর এন প্লাস দিয়ে বানাচ্ছি হচ্ছে এনমস, ঠিক আছে? মাঝখানে তার গেট থাকে কি পলি, সো আমি দিয়ে দিলাম হচ্ছে এই যে পলি, সেম বা কমন পলি, উভয়তেই একই পলি গেছে। সো এইটা আমরা দিলে এইটা মোটামুটি আমার একটা উপরের পিমস নিচে একটা এনমস, তার মানে আমাদের উপরে এইটা হচ্ছে একটা পিমস, নিচে এটা হচ্ছে একটা এনমস তৈরি হলো, ঠিক আছে? ইনভার্টার এখনো হয়নি, ইনভার্টার কখন পুরো হবে? যখন আমরা উপরের মতন করে যদি কানেকশন চিন্তা করি, যখন আমরা এইভাবে মেটাল টেনে দিব, এইভাবে ধরেন মেটাল টেনে দিলাম, আর আমাদের ডান দিকের এখানে ভিডিডি কানেকশন যাবে, বাম দিকে আমাদের সরি বাম দিকে ভিডিডি কানেকশন দিলাম, বাম দিকে বিএসএসসি কানেকশন দিলাম। কন্টাক্ট ছাড়া কিন্তু কানেকশনটা পুরো হবে না। সো আপনাকে এইখানে এরকম ক্রস দিয়ে কন্টাক্ট দিতে হবে, এখানেও ক্রস দিয়ে কন্টাক্ট দিবেন, এদিকেও ক্রস দিয়ে কন্টাক্ট, এবং এখানেও ক্রস দিয়ে কন্টাক্ট। সো এইটা যদি আপনি করে ফেলেন, আর আমাদের সিগন্যালটা লেখার নিয়ম হচ্ছে, সিগন্যালটা লেখার নিয়ম হচ্ছে এ এর উপরে এখানে আপনি এ লিখেন। সো এখানে যদি আপনি এ লিখেন তাহলে আমরা বুঝতে পারবো আপনি এখানে পলিতে এ দিয়েছেন সিগন্যাল। সো পলিতে যদি এ দেন তাহলে আমাদের প্রথমত কোথায় কেমন তৈরি হলো, আমাদের এই মেটালের উপরে তৈরি হয়েছে কি, এখানে তৈরি হয়েছে এ প্রাইম বা এ ইনভার্ট তৈরি হয়েছে। সো আমাদের লাগবে হচ্ছে ব্যাক টু ব্যাক আরেকটা ইনভার্টার লাগবে। সো আপনি আবার আরেকটা ইনভার্টার এদিকে বানান। সো আমরা এদিকে আরেকটা ইনভার্টার বানাতে চাইলে আরেকটা পিমস লাগবে এবং নিচে আরেকটা এনমস লাগবে। সো পিমস এবং নিচে একটা এনমস, সো এটাও হচ্ছে সেই পি প্লাস এবং পি প্লাস আছে, ডান দিকে এন প্লাস এবং এন প্লাস আছে। মাঝখানে আপনার কেমন যাবে, মাঝখানে যাবে হচ্ছে পলি। সো মাঝখান দিয়ে যাবে হলো পলি। সো আমি মাঝখান দিয়ে পলি টানলাম, টানলে আমাদের এটাকেও একটা ইনভার্টার আগে পুরা করি। সো ইনভার্টার পুরা হবে যখন আমরা মেটালের কানেকশন দিয়ে ভিডিডি এবং তার এইভাবে তার ড্রেন গুলোকে কানেক্ট করে দিলাম, এবং তাদের সোর্স বরাবর গেল হচ্ছে এই উপরেটার জন্য ভিডিডি, নিচেরটার জন্য ভিএসএস। কখন কানেকশনটা পুরো হবে, যখন আপনি এখানে কন্টাক্ট বসাবেন। সো আমরা কন্টাক্ট বসাই। সো কন্টাক্ট যদি বসানো হয় এই বরাবর এবং ওই বরাবর, কন্টাক্ট বসাচ্ছি। সো কন্টাক্ট বসানো হচ্ছে, তাহলে এটাও হচ্ছে আমাদের একটা এদিকে এনমস তৈরি হলো, আর উপরে আরেকটা পিমস তৈরি হলো। সো বাম দিকের এইটা একটা ইনভার্টার, ডান দিকের এটা হচ্ছে আরেকটা ইনভার্টার, ঠিক আছে? আরেকটা ইনভার্টার হয়েছে। তাহলে আমাদের স্যার কি করতে ভিডিডি হবে? আর ভিএসএস এর সাথে কি কন্টাক্ট দেওয়া লাগবে না?
রাইট। সো প্রশ্ন হচ্ছে এইখানে আমরা কি করেছি, দেখেন ভিডিডি আর ভিএসএস কিন্তু কোনো কন্ট্যাক্ট দেয়নি। কেন দেয়নি? কারণ আমরা এই যে মেটালের টুকরা যেটা দেখতে পাচ্ছেন, যেটা এসছে হচ্ছে ওই পিমস থেকে উপরের দিকে আসলো, আর ভিডিডি নিজে দুইটাই কিন্তু ওই ব্লু কালারে এঁকেছি। ঠিক আছে, ব্লু কালারে এঁকেছি বা আমি মিন করছি একই জিনিস, একই রেক্টেঙ্গেল, একই টাইপ। যেহেতু তারা সেম টাইপ, তার মানে কিন্তু সেম টাইপ হচ্ছে তারা সেম লেয়ারে আছে। সেম লেয়ারে থাকা মানে হচ্ছে ধরেন এরকম একটা রেক্ট্যাঙ্গেল যাচ্ছে, আর সেম লেয়ারে আরেকটা রেক্ট্যাঙ্গেল এরকম যাচ্ছে। যখন এই দুটো রেক্ট্যাঙ্গেল টাচ করবে বা ক্রস করে যাবে, সেম লেয়ারে থাকা মানে কিন্তু টাচ করে গেছে, শর্ট হয়ে গেছে। কিন্তু যদি কেউ আপনাকে বলে যে ধরেন এরকম একটা মেটাল এভাবে যাচ্ছে, আর বলল মেটাল টু আছে, ধরেন পিঙ্ক বা এরকম কালারের মেটাল টু এদিক দিয়ে যাচ্ছে, তাহলে কিন্তু এই জায়গায় তারা শর্ট হয়নি কিন্তু। কারণ তারা ডিফারেন্ট লেয়ারে আছে, উপরে নিচে, একটা উপরে তালা একটা নিচের তালা, ঠিক আছে, কানেকশন কিন্তু পায়নি। কিন্তু এইখানে কিন্তু দুইটা একই লেয়ারে আছে, সেম লেয়ার, মানে হচ্ছে তারা কিন্তু এখানে শর্ট হয়ে গেছে। ঠিক আছে, নিচে কিন্তু শর্ট হয়নি। নিচে কখন শর্ট হবে? যখন আপনি এই দুটার মাঝখানে একটা কন্টাক্ট, বা মেটাল গুলোর ক্ষেত্রে ভালো হচ্ছে ভিয়া বললে, তো যখন আপনি এখানে একটা ভিয়া বসাবেন, ভিয়া ওয়ান এবং টু, এই দুটোর মাঝখানে একটা যখন ভিয়া ওয়ান টু বসাবেন, তখন হচ্ছে তারা কানেকশনটা পাবে। কিন্তু আমাদের যেহেতু এখানে সিন্স এখানে দুইটাই হচ্ছে মেটাল ওয়ান, তো তারা টাচ করলেই ওখানে আসলে আর কোনো কন্টাক্ট লাগছে না। আর কন্টাক্ট আমরা শুধু তখনই দিচ্ছিলাম ওখানে, যদি তখন এমন হয় যে মেটাল ওয়ানের নিচে কোনো ডিফিউশন জোন আছে, তখনই একমাত্র আমরা কন্টাক্ট দিয়েছিলাম। আর মেটালের নিচে কখন ডিফিউশন জোন থাকে? যখন আমরা বডি বায়াসটা দেখাই। এখন কিন্তু আমরা বডি বায়াস দেখাচ্ছি না, কারণ থিওরিতে আমরা দেখাই না, ক্লামজি হয়ে যাবে, এই জন্য দেখাচ্ছি না। এই জন্য আপনারা ভিডিডি আর বিএসএস এর মধ্যে কোনো কন্টাক্ট দেখানো লাগছে না। যদি বডি বায়াস করতাম তাহলে একমাত্র ওখানে কন্টাক্ট দিয়ে, ভিডিডি তো মেটাল ওয়ানে বানানো, ভিডিডির নিচ দিয়ে আমরা ওখানে ডিফিউশন জোন দিয়ে কন্টাক্টটা বসায় দিতাম। কিন্তু যেহেতু আমাদের এখন আমরা বডি বায়াস দেখাচ্ছি না, সো আমাদের এর জন্য ভিডিডির নিচে আর মানে ভিডিডি মেটালের নিচে আর কোনো আমাদের ডিফিউশন জোন নাই, সো ওখানে কন্টাক্ট বসানো লাগছে না। আর ভিডিডি বানানো হয়েছে মেটাল ওয়ান দিয়ে, সো যে কোনো জায়গা থেকে মেটাল ওয়ান এনে ভিডিডির মেটাল ওয়ানের উপরে ফেলে দিলেই তারা আসলে একই লেয়ারে আছে, তারা শর্ট হয়ে যাবে। ঠিক আছে, একই কথা ভিএসএস এর জন্য সত্য। ক্লিয়ার? ঠিক আছে, জি স্যার। স্যার তাহলে আমাকে এখানে একটা ইনভার্টার দেখতে পাচ্ছেন, বলেন বলেন বলেন। এখানে আরেকটা ইনভার্টার দেখতে পাচ্ছেন, বলেন বলেন, প্রশ্ন স্যার বলেন। স্যার আমাকে একটা চিপ আনার সময় যখন আমি এরকম সার্কিট ডিজাইন করবো তখন তো মানে লেআউট ডিজাইন করবো তখন তো স্যার আমাকে মিনিমাম এরিয়াটাকে মেনটেন করতে হবে স্যার। তাহলে স্যার হ্যাঁ, এই দুই টাইপের যে এই টপ ভিউ দেখালেন স্যার, এই দুই টাইপের মধ্যে যেটা যেই ক্ষেত্রে এরিয়া মিনিমাম হবে সেটা বানানো উচিত। হ্যাঁ। সো এই যে উনি যে কথাটা বললেন, কথা কিন্তু সত্য। আপনাদের টার্গেট হচ্ছে এরিয়া সবসময় সবসময় যত কমাতে পারেন তত ভালো। ঠিক আছে, সো যেখানেই আপনার যেইভাবে আঁকলে এরিয়াটা কম হবে, আপনারা কিন্তু ওইভাবেই আঁকবেন। ঠিক আছে, এখন আমরা এই মুহূর্তে আঁকার সময় মাথায় রাখছি স্ট্যান্ডার্ড সেল। সো স্ট্যান্ডার্ড সেলগুলোকে রেপ্লিকেট করে বা আমরা টেমপ্লেট হিসেবে মাল্টিপল জায়গায় ব্যবহার করতে চাই বলে আমরা এইখানে এই কনভেনশনটা মেনটেন করেছি যে আমাদের সেলগুলোর হাইট ফিক্সড। সো আমাদের উপরের দিকে ভিডিডি, নিচের দিকে ভিএসএস দিয়ে আমরা মেনটেন করেছি। কিন্তু আপনারা যখন কাস্টম লেআউট করবেন, যখন আপনাকে বলা হবে কাস্টম লেআউট করেন, যেটা আপনি পুরোপুরি চিপটা ডিজাইন করে ফ্যাব্রিকেট করে আইসটা মার্কেটে বিক্রি করবেন, তখন কিন্তু আপনি আপনার এমন ভাবে লেআউটটা আঁকবেন যেটা আপনার জন্য মিনিমাম এরিয়া দিবে। সো যদি আপনার লেআউট ওয়ানটা ভালো হয় উপরের, তাহলে আপনি ওটা দিয়ে করবেন। যদি আমাদের বাম দিকের লেআউটটা ভালো হয়, তাহলে আপনার লেআউট টু নিয়ে কাজ করবেন, যেটা আপনার জন্য ভালো হয়। ঠিক আছে, বাট এখন আমরা চিন্তা করছি যে আমরা স্ট্যান্ডার্ড সেল বানাবো। সো স্ট্যান্ডার্ড সেল সাধারণত এই লেআউট টু এর কনভেনশন মেনটেন করে, যে উপরের দিকে পিমস গুলো দিয়ে, নিচের দিকে এনমস গুলো দিয়ে হচ্ছে তারা বানায়। ঠিক আছে, বাট আপনাদের সবসময় টার্গেট কিন্তু অলওয়েজ, আপনাদের টার্গেট হচ্ছে এরিয়া মিনিমাম করা, এরিয়াকে মিনিমাইজ করা হচ্ছে অলওয়েজ আমাদের টার্গেট। ঠিক আছে, তাহলে নিচে আমরা কাজ করছিলাম, এখানে আমাদের দুটো ইনভার্টার আছে ব্যাক টু ব্যাক লাগানো, এদেরকে আমাদের এখন শেষ তো হয়নি, বাফার তো আমাদের বানানো টার্গেট। দুটো ইনভার্টার যখন আপনি কানেক্ট করবেন তখনই তো বাফারটা পুরো হবে। ঠিক আছে, তার মানে আমাকে এইখানে বাম দিকেরটা ইনভার্টার থেকে আউটপুটটাকে এনে ডান দিকেরটার ইনপুটে লাগাতে হবে। সো বাম দিকের আউট থেকে এনে আপনাকে ডানের ইনপুটে লাগালেই তো পুরো হবে, তাই না? সো সেটা কিভাবে সম্ভব? আপনি বাম দিকের আউটপুটে কিন্তু মেটাল ওয়ান অলরেডি আছে। সো আপনি ওখান থেকে যদি একটা মেটাল ওয়ানের ওয়্যার নিয়ে আসেন, আর এনে যদি আপনি এই পলির উপরে লাগান বা পলির উপরে ফেলে দেন, তাহলে কি তারা কানেকশন পুরো হয়েছে?
এইখানে কিন্তু পলি যাচ্ছে কোন দিক দিয়ে, নিচ দিয়ে, মেটাল ওয়ান যায় কোন দিক দিয়ে, উপর দিয়ে। সো পলি বরাবর মেটাল ওয়ান এনে ফেললেই কিন্তু কানেকশন পুরো হবে না। সো এইখানে কিন্তু যেখানে অ্যারো দিলাম এখানে কিন্তু কানেকশনটা পুরো হয়নি। পুরো হবে তখনই যখন আপনি ওখানে কি করতে পারবেন, প্রথমত পলি আর মেটাল দুটো কানেকশনের জন্য আপনাকে দিতে হবে হচ্ছে একটা কন্টাক্ট কাটস, ওখানে আপনার কাটতে হবে, ঠিক আছে। সো কন্টাক্ট কাট আপনি বসাতে চাইলে কি বলেছিলাম যে পলির অলরেডি লেন্থ কিন্তু মিনিমাম, ওখানে কন্টাক্ট বসানোর জায়গা নাই। সো আপনাকে কি করতে হবে, একটু বড় একটা এরকম পলি ফেলতে হবে, ঠিক আছে। পাশাপাশি মনে রাখবেন যে মেটালটা আপনি টেনেছেন এইটারও, আমরা তো 22 ন্যানোমিটারে পড়ছি, 22 ন্যানোমিটারের মধ্যে কিন্তু এই মেটালটাও সাফিসিয়েন্ট উইডথ নিয়ে আসে নাই যে এই উইডথের মধ্যে একটা কন্টাক্ট বসতে পারে। তার মানে আপনাকে ওই জায়গায় একটু বড় একটা মেটালের টুকরা কিন্তু বসাতে হবে। সো কন্টাক্ট বসানোর জন্য বড় একটা মেটালও বসিয়েছেন, বড় একটা পলিও বসিয়েছেন। এইবার আপনি যদি এইখানে একটা কন্টাক্ট বসান তাহলে কানেকশনটা পুরো হলো। এটা কি বুঝতে পারছেন সবাই? সো পলির জন্য আপনাকে কি করতে হয়েছিল, চিকন পলির মধ্যে আপনারা কন্টাক্ট বসাতে পারছিলেন না, তাই একটা বড় পলি করে নিতে হয়েছিল ওখানে। আবার যেই রেক্ট্যাঙ্গেলটা আসছে হচ্ছে এরকম মেটালের জন্য, সেটাও ছিল চিকন, ওখানেও কন্টাক্ট বসানোর উপায় নাই। সো আপনি ওখানেও একটু বড় একটা এরকম মেটাল দিয়ে নিয়ে তারপরে আপনারা কন্টাক্টটা বসাতে পেরেছেন। সো তারপরে হচ্ছে এইভাবে আমরা কন্টাক্ট বসাতে পেরেছি। এই দুটো জিনিস একটা আরেকটার উপরে আছে বলে ওভারল্যাপ করানোর পরে আমরা এই জিনিসটা পেলাম। ক্লিয়ার? সো এখন হচ্ছে কানেকশনটা যে পুরো হয়েছে, এই কানেকশনটা এইমাত্র দিলাম আমরা, এই কানেকশনটা এখানে আছে মাত্র দিলাম। সো এখন এটা একটা বাফারের মতন কাজ করবে। সো আমাদের আউটপুটটা আমরা এখন পাবো হচ্ছে এ ডাবল প্রাইম, দ্যাট মিন্স ঘুরে ফিরে এ বাফারের মতন কাজ করছে। তাহলে দেখেন তো এটাকে সবাই বুঝতে পারলেন কিনা বাফারটা, ঠিক আছে? ঠিক আছে এটা? জি স্যার। আচ্ছা, এটা নিয়ে যদি কারো প্রশ্ন না থাকে তাহলে এখন আমরা গ্র্যাজুয়ালি সামনের দিকে আগাই। সো আপনারা ইনভার্টারের পরে যেই জিনিসটা শিখেছিলেন সেটা তো বাফার দেখলাম। এরপরে আপনারা যেই সার্কিটটা আমরা সাধারণত সবসময় বলি সেটা হচ্ছে টু ইনপুট ন্যান্ড গেট। সো আমরা 2 ইনপুট, 3 ইনপুট, 4 ইনপুট ন্যান্ড গেট প্র্যাকটিস করব। তারপর আমরা 2 ইনপুট, 3 ইনপুট, 4 ইনপুট নর গেট প্র্যাকটিস করব, এক্সঅর প্র্যাকটিস করব, মার্কস প্র্যাকটিস করব, হাফ অ্যাডার প্র্যাকটিস করব। তারপরে আপনি চলে যাবেন র্যান্ডম যে কোনো এক্সপ্রেশনের জন্য লেআউট কেমন হবে। সো আপনাকে গ্র্যাজুয়ালি একটা থেকে আরেকটাতে যেতে হবে, ঠিক আছে। তো এখন আমাদের টার্গেট হচ্ছে আমরা এখন করব হলো 2 ইনপুট ন্যান্ড গেটস, আমরা করব একটা ন্যান্ড টু। আরো ভালো হয় নামকরণটা যখন আমরা দিব, এখন তো আমরা অলরেডি আমাদের ধীরে ধীরে বাড়ছে এক্সপার্টিস, আমরা তার সাইজিং এ চলে যাব। সো আমরা বললাম আন্ডারস্কোর x1। সো তার মানে এইটা একটা মিনিমাম সাইজড বা 1x মিন সাইজড, এটা একটা 1x বা মিম সাইজড এর 2 ইনপুট ন্যান্ড গেট বা ন্যান্ড টু, ঠিক আছে। তাহলে সেইটা কেমন হবে, আগে আপনারা স্কেম্যাটিকটা যদি বানান। সো স্কেম্যাটিকটা হচ্ছে আমাদের ন্যান্ডের ক্ষেত্রে উপরে দুইটা পিমস আছে যারা প্যারালাল, ইনপুট হচ্ছে এ আর বি, আর নিচের দিকে আমাদের দুইটা এনমস তারা থাকছে হচ্ছে এরকম সিরিজে আছে এবং গ্রাউন্ডেড। আউটপুটটা ধরে নিচ্ছি এখান থেকে জেড এন, ঠিক আছে। সো এখন যদি প্রপার সাইজিং করতে বলা হয়, আপনারা এখন অলরেডি সাইজিং করতে পারবেন আলোর মতে। এটা হচ্ছে টোয়াইস এক্স, এনমস গুলো টোয়াইস এক্স এবং পিমস গুলো হচ্ছে টোয়াইস এক্স বা 2W। সো টোয়াইস এক্স মানে হচ্ছে 2W উইথ মেনটেন করে আছে, ঠিক আছে। তাহলে এইটার জন্য আমরা যদি এখন আঁকতে চাই তাহলে দেখেন তো কেমন, দুইটা এনমস আছে, দুইটা পিমস আছে যারা 2W পরিমাণ উইথ নিয়ে আছে। তাহলে আমাদের কি করতে হবে, একই রকম আগের মতন নিয়ম, উপরে আমাদের ভিডিডির একটা মেটালের স্ট্রিপ পাঠিয়ে দেই। সো উপরে একটা ভিডিডির মেটালের স্ট্রিপ, সো উপরেরটা হচ্ছে ভিডিডি মেটালের স্ট্রিপ। সো যখনই আপনি উপরটার মধ্যে ভিডিডি লিখবেন, আমি বুঝবো যে ভিডিডির কাছে আপনি যে ডিফিউশন জোনটা আঁকতে যাচ্ছেন সেইটা আপনি টিমস ইন্ডিকেট করছেন। আবারও বলি, আপনারা যখন উপরে মেটালের গায়ে লিখবেন ভিডিডি আর যখন নিচেরটার গায়ে লিখবেন হচ্ছে ভিএসএস, তখনই আমরা বুঝতে পারবো যে আপনি উপরে পিমস আঁকছেন, নিচে এনমস আঁকছেন। আর বারবার করে বলছি আপনাকে কিন্তু ঘুরে ফিরে এখানে কি কি লেয়ার দেখাতে হচ্ছে, সবসময় আপনাকে এন প্লাস দেখাতে হয়, পি প্লাস দেখাতে হয়, পলি দেখাতে হয়, মেটাল ওয়ান এম ওয়ান দেখাতে হয়। আর কি দেখান এগুলো ছাড়া?
দেখাচ্ছেন আপনারা কন্টাক্ট কার্ডস। সো ঘুরে ফিরে কিন্তু আপনার এই 5টা জিনিস অবশ্যই লেআউটের মধ্যে দেখাতে হবে। সেটা লেআউট আঁকেন অথবা আমরা খুব শীঘ্রই এখন একটু পরে দেখবো হচ্ছে স্টিক ডায়াগ্রাম। সো আপনি লেআউট আঁকেন অবলিক স্টিক ডায়াগ্রাম, যাই করেন না কেন স্টিক ডায়াগ্রাম যাই আঁকেন না কেন আপনার এই 5টা জিনিস কিন্তু দেখাতেই হবে, ঠিক আছে? আর এক্সামে বা আপনাকে আমি যখনই মুখে বলবো লেআউট আঁকেন অথবা স্টিক ডায়াগ্রাম আঁকেন, মনে রাখবেন আপনাকে আমি লেআউট আঁকতে বলি বা স্টিক ডায়াগ্রাম আঁকতে বলি, যেটাই আঁকতে বলি না কেন আপনি যে কোনো একটা শুনে অন্যটা আঁকলেও কোনো সমস্যা নাই। লেআউট আঁকতে বললাম আপনি লেআউট আঁকলেন বা স্টিক ডায়াগ্রাম আঁকলেন, সমস্যা নাই। স্টিক ডায়াগ্রাম আঁকতে বললাম আপনি লেআউট আঁকলেন আবারও স্টিক ডায়াগ্রাম আঁকলেন, সমস্যা নাই। মানে যেটাই আঁকতে বলি না কেন দুটো আসলে একই কথা, একটা একটু ছোট করে এঁকে ফেলাতে একটু বড় হয় একটা আঁকতে, এই হলো পার্থক্য। So, আমি যাই আঁকতে বলি না কেন আপনার যেটা পছন্দ আপনি ওটা দিয়ে আঁকতে পারলেই চলবে, ঠিক আছে? আপনি মূল এক্সপ্রেশনটা করতে পারলেন কিনা ওটাই বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে আমরা এখন এখানে দুইটা পিমস আর দুইটা এনমস পাবো। সো আসেন আমাদের দুইটা পিমস দুইটা এনমস আমরা বানাই। সো আমাদের উপরের দিকে এ আর বি দুইটা পিমস, নিচের দিকে এ আর বি দুইটা এনমস আছে। সো উপরের দিকে দুইটা পিমস এর জন্য আমরা বানাচ্ছি ধরেন এইভাবে দুইটা পিমস, এরকম একটা পিমস, এটা আরেকটা পিমস। সো আমরা দুটা পিমস রাখতে চাই উপরের দিকে, আর নিচের দিকে থাকবে হচ্ছে একই পলি অ্যালাইন করতে চাই। সো পলি অ্যালাইন করে এরকম একটা পিমস আর নিচে একটা এনমস আর একটা এনমস এরকম ভাবে বানালাম, ঠিক আছে? সো উপরে গুলোর পাশে আর পি প্লাস আপনাদের লেখা লাগবে না, কারণ আপনারা তো উপরে ভিডিডি দিয়েছেন, আমি না হয় লিখলাম, আপনাদের লাগবে না লেখা। এন প্লাস আপনি যখন এরকম উপরের দিকে দিবেন আমি বুঝবো যে ওটা পি প্লাস হবে, নিচেরটা এন প্লাস হবে, কারণ উপরে আপনারা ভিডিডি রেখেছেন নিচে আপনারা ভিএসএস রাখছেন। আচ্ছা, এদের মধ্যে পলি, সো আমরা অবশ্যই চেষ্টা করব হচ্ছে পলিটা কি করতে একইভাবে অ্যালাইন করানোর চেষ্টা করে রাখবো। সো আমরা এইভাবে পলি অ্যালাইন করে দিলাম। পলি অ্যালাইন যখন করে দিলাম, আচ্ছা এটা এটা এভাবে দাঁড়ান 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 ওয়েট করেন, এভাবে দিলে আপনাদের মধ্যে কনফিউশন বাড়বে। আপনারা ইন্ডিভিজুয়াল ট্রানজিস্টর আগে বানান। সো আপনারা ইন্ডিভিজুয়াল পলি দিয়ে ইন্ডিভিজুয়াল ট্রানজিস্টর আগে বানান। সো আমরা উপরের দিকে একটা বানালাম পিমস, নিচে একটা এরকম পলি দিয়ে বানালাম, পলি দেওয়া মাত্রই আচ্ছা, সরি এই সেশনটা ইয়ে হয়ে গেছে, রাইট? সো আমরা ন্যান্ড বানাচ্ছিলাম, তার চট করে আমি স্কিম্যাটিকটা নিয়ে নেই, তাহলে আপনার কানেকশনটা বুঝতে সহজ হবে। সো আমাদের ন্যান্ড ছিল এ বি এ বি, আচ্ছা, আর এই নোডটাকে বলছিলাম হচ্ছে জেড এন নোড। সবার সাইজ ছিল টোয়াইস এক্স বা 2W করে, সবার সাইজ ছিল টোয়াইস এক্স অর 2W, একই কথা, ঠিক আছে? উপরের দিকে যাচ্ছিল ভিডিডি। সো আমরা কেমন ভাবে শুরু করেছিলাম, আমাদের ছিল হচ্ছে এরকম ভিডিডির একটা মেটাল ওয়ান, সো এটা ছিল ভিডিডির জন্য, আর ছিল হচ্ছে ভিএসএস এর মেটাল ওয়ান নিচের দিকে, সো এটা ছিল হচ্ছে ভিএসএস এর মেটাল ওয়ান, সো এটাকে বলছি ভিএসএস মেটাল ওয়ান। মাঝখানে আমরা দুটো উপরের দিকে পিমস আনছিলাম, সো আমাদের দুটো পিমস আছে। সো এরকম পিমস আর এনমস আমরা নিলাম, ইন্ডিভিজুয়ালি গেট দিয়েছিলাম যাতে করে আপনারা বুঝতে পারেন যে পিমসটা পুরা হচ্ছে। সো উপরের দিকে গেট দিয়ে পিমস পুরা হলো, নিচের দিকে এরকম গেট দিয়ে আমাদের এনমসটা পুরা হয়েছে। সো উপরের দিকের এই পিমসটা দিয়ে আমাদের পুরা হলো, নিচের দিকে এই গেটটা দিয়ে আমাদের এনমসটা পুরা হচ্ছে, ঠিক আছে? সো এখন আমরা যদি বাম দিকের গুলোকে এ বানাতে চাই, তার মানে আমরা সিগন্যাল লিখবো কেমন, আমরা লিখবো হচ্ছে ধরেন এই বরাবর লিখে রাখলাম, এটাকে আমরা এ বানাবো, এটা আমাদের বি। ঠিক একইভাবে নিচেও হচ্ছে এটা আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি, ঠিক আছে? তাহলে এখন প্রথমত আমাদের কি কি করতে হবে,
উভয়ে এ সিগন্যালের গেট গুলোকে সেম করব। সো এই জন্য আমরা সেম গেটের কানেকশন দেওয়ার জন্য এরকম পলি দিয়ে কানেক্ট করে দিলাম, যাতে করে আমার বাইরে থেকে এখানে একটা এ সিগন্যাল আনলেই আমার উপরের পি মসটা আর নিচের এন মসটা উভয়ই গেটে এ পেয়ে যায়। একইভাবে ডান দিকেও আমরা এভাবে শর্ট করে দিয়ে যদি লিখে দেই হচ্ছে বি, এটার গায়ে বি লিখে দেওয়া মানে হচ্ছে বি উভয় উপরের দিকের পি মস নিচের দিকের এন মসের মধ্যে চলে গেল, সো বি চলে আসলো। আচ্ছা, এখন আমাদের কানেকশনটার দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা একবার লক্ষ্য করে দেখি আমাদের কানেকশনটা কেমন। আমাদের কানেকশনটা বলছে যে বি এর একটা সোর্স, আর বি এর কোনটা সোর্স, বি এর নিচের এই এনটা হচ্ছে বি এর সোর্স, বি এর ড্রেন হচ্ছে বি এর উপরে যে এন মসের উপরে যে সেটা হচ্ছে তার ড্রেন, ঠিক আছে। সো আমি বি এন মসটার কথা বলছি। সো বি এর এন মসটার মধ্যে একটা দিক সোর্স, অন্য দিক হচ্ছে ড্রেন। সো সোর্সটা কই গেছে, সোর্সটা গেছে হচ্ছে গ্রাউন্ডে। সো আমি তার ডান দিকেরটাকে ধরেন সোর্স বানাতে পারি। সো কোনটাকে বানাবো, ডান দিকের নাকি বাম দিকেরটাকে সোর্স বানাবো? সো এইটা আপনাদের ইচ্ছা, ঠিক আছে। সো ধরেন সিম্পলিসিটির জন্যই আমি ধরেন ডান দিকেরটাকে বানালাম হচ্ছে তার সোর্স। সো আপনি কিন্তু দুটো যে কোনো একটাই ধরতে পারতেন, সমস্যা ছিল না কোনো। সো আমি ডান দিকেরটাকে যদি সোর্স বানাই, সো আমাকে সোর্সটাকে গ্রাউন্ডে কানেকশন দিতে হবে। সো আমি গ্রাউন্ড থেকে কানেকশন নিয়ে আসলাম। সো এটা তার সোর্সের মতন কাজ করছে, বি এর সোর্স হচ্ছে এটা। সো কানেকশনটা পুরো হবে কখন, যখন আমরা এখানে একটা কন্ট্যাক্ট দিব। সো আমি একটা কন্ট্যাক্ট দিলে হচ্ছে এই সোর্সের কানেকশনটা পুরো হলো। এখন বি এর যে ড্রেন সেটা আর এ এর যে সোর্স, এই দুইটা কি শর্ট হয়েছে না এখানে? সো এই দুইটা শর্ট হওয়া মানে হচ্ছে বি এর ড্রেনটা কোন দিকে আছে, বি এর ড্রেন তার বায়ে, আর এ এর করসপন্ডিং এন মস এর সোর্স যদি আমি তার ডান দিকেরটাকে বানাই, তাহলে এখানে কানেকশনটা কেমন হবে, এই দুইটা নোড কানেক্টেড, এই দুইটা কানেক্টেড। সো এই দুইটাকে আমরা কানেক্ট করব কি দিয়ে, যে কোনো কানেকশন দেওয়া মানেই হচ্ছে মেটাল রেক্ট্যাঙ্গেল দিয়ে কানেকশন দিবেন। আর মেটাল টানলেই তো হবে না, মেটালটা টেনে আপনাকে মেটাল বরাবর কন্টাক্ট দিতে হবে কানেকশনটা পুরো করবার জন্য। সো আপনি কানেকশনটা পুরো করে দিলেন, তাহলে তারা কি সিরিজে থাকা শুরু করলো, এবং এর যেই সোর্সের অপর প্রান্ত সেটা এখন ড্রেনের মতন কাজ করবে। সো সেইখান থেকে আপনার একটা মেটালের টুকরা বের হয়ে যাবে হচ্ছে কার দিকে, এটা যাবে হচ্ছে টু পিমস, পিমসের দিকে যাওয়ার কথা না? এই দেখেন এর যে ড্রেইনটা ছিল, এই প্রান্তটা কই যায়, পিমসের দিকে যাচ্ছে। সো পিমসের দিকে যাওয়ার কথা। তো এই জন্য আমরা এই ড্রেইন বরাবর কন্টাক্ট দিয়ে যে মেটালটা বের করে রেখেছি, এইটা এখানে পুরো হয়নি, শেষ হয়নি, এইটা পিমসের দিকে যাবে, ঠিক আছে। এখন পিমস গুলোর দিকে যদি আমরা তাকাই, এ এর পিমস আছে, বি এর পিমস আছে, দুইটা পিমসেরই আমরা দেখতে পাচ্ছি যে তাদের সোর্স এবং সোর্স দুইটারই সোর্স কই গেছে, সোর্স গুলো গেছে হচ্ছে ভিডিডিতে, সোর্স গুলো গেছে ভিডিডিতে, ঠিক আছে। এখন আমরা যদি এই ডান দিকেরটাকে তার সোর্স বানাই, ডান দিকেরটাকে তার সোর্স বানাই, তাহলে এই দুইটা সোর্স কই যাচ্ছে, এই দুটো সোর্স যাবে হচ্ছে ভিডিডিতে। সো তার মানে আমরা এইখান থেকে এরকম ভিডিডির কানেকশন দেওয়া উচিত। সো সোর্স গুলো যাবে হচ্ছে ভিডিডিতে। সো আমি সোর্সের জন্য ভিডিডি কানেকশন টানলাম, বাট টানলেই তো হবে না, কন্ট্যাক্ট না দেওয়া পর্যন্ত কিন্তু কানেকশনটা পাবে না। সো কন্ট্যাক্টটা দিব, সো দিলে হচ্ছে ভিডিডিটা পেলো। আচ্ছা, এই এ আর বি এই দুইটা পিমসের ড্রেন দুইটা আবার কমন হয়েছে, এবং সেইটা গেছে এন মসের দিকে, বা ওইটাই হচ্ছে আউটপুট। তার মানে এই নোডটাতে এ আর বি পিমসের ড্রেন গুলো এসেছে, আবার নিচ থেকে এন মস এর করেসপন্ডিং এন মসেরও হচ্ছে ড্রেন আসছে। সো জেড এন নোডে কিন্তু তিনটা ড্রেন এসে কানেক্টেড হয়েছে। সো আমাদের এই এর বাম দিকে এটা তার ড্রেন, এবং বি এরও বাম দিকে এটা তার ড্রেন। সো এই ড্রেন গুলো থেকে আপনার কানেকশন বের হবে এবং তারা কানেক্টেড হবে। সো ড্রেন থেকে কানেকশন বের হয়ে কি হবে, ড্রেন গুলো একটা আরেকটার সাথে কানেক্টেড হওয়া উচিত। সো ড্রেন গুলো এইভাবে রেক্ট্যাঙ্গল দিয়ে গিয়ে কানেকশন পাবে। এই রেক্ট্যাঙ্গল গুলো টানার সময় কিন্তু সাবধানে টানবেন, কারণ কেউ আপনাকে অবশ্যই এখানে স্কেল দিয়ে মাপবে না যে আপনি ডিআরসি মেনটেন করেছেন কিনা। কিন্তু ডিআরসি রুল বলে কি, আপনার স্পেসিং রুল থাকবে, একটা রেক্ট্যাঙ্গল অন্য রেক্ট্যাঙ্গলের মাঝখানে সাফিসিয়েন্ট গ্যাপ থাকতে হবে। সো দেখেন আমি কিন্তু এই দুইটার মাঝখানে সাফিসিয়েন্ট একটু গ্যাপ রেখেছি, কিন্তু একেবারে শর্ট করে দিলে কিন্তু শর্ট হয়ে যাবে, একটু গ্যাপ রাখতে হবে। তো চোখের আন্দাজে মোটামুটি থাকলেই চলবে। আচ্ছা, তো আমি মেটাল তো টানলাম, কিন্তু আমি কিন্তু কন্টাক্ট বসাইনি। সো কন্টাক্ট না বসানো পর্যন্ত কিন্তু পুরো হবে না। সো কন্টাক্ট বসালে এখন জিনিসটা পুরো হলো,
ঠিক আছে। সো এইটা আমাদের দুটো ড্রেন কানেক্ট হওয়া মানে হচ্ছে এই ড্রেনটার নাম হচ্ছে জেড এন, তার মানে এখানে সিগন্যালটার নাম হচ্ছে জেড এন। আবার নিচে আমার এন মসে যে ড্রেনটা ছিল, এ এর যে ড্রেনটাকে রেখে আসছিলাম ওইটাও তো ছিল জেড এন। তাহলে এই দুটো জেড এন কি একসাথে কানেক্টেড হওয়া উচিত। কানেকশনটা কিভাবে দিবেন, আপনি ঘুরায় পেঁচায় দিতে পারেন ডানে বায়ে নিয়ে, কিন্তু উপরে তো জেড এন সরাসরি আছে, সরাসরি টেনে দেন, বাস টেনে দিলে আপনার জেড এনটা পুরো হয়ে গেল। তাহলে দেখেন তো এই লেআউটটা বুঝতে পারেননি কে কে, আমাদের লেআউট আঁকাটা কিন্তু শেষ। প্রত্যেকটা মসফেট এখানে বসানো হয়েছে, গেট গুলো কানেক্ট করা হয়েছে, গেটের উপরে সিগন্যাল লিখেছি, আমাদের প্রত্যেকটারই এনমস এবং পিমস এর সোর্স এবং ড্রেইনের প্রপার কানেকশন কিন্তু দেওয়া হয়ে গেছে। সো দেখেন তো উপরে আমাদের দেখতে পাচ্ছেন উপরে যেইগুলো আছে, উপরের এই দুইটা পিমস কিন্তু আছে। কেন প্যারালাল? বিকজ তাদের সোর্স গুলো হচ্ছে ভিডিডি তে গেছে, তাদের ড্রেন গুলো কিন্তু শর্ট হয়ে আছে, সো তারা আছে প্যারালালি। আর নিচে কি দেখতে পাচ্ছেন, নিচে আছে সিরিজে। কেন? কারণ এই যে ড্রেনটা পেয়েছে জেড এন, এর ক্ষেত্রে এ এর সোর্স, আর পরে বি এর ড্রেন আবার কানেকশন পেয়েছে, এবং বি এর অপর প্রান্ত সোর্সটা কিন্তু গ্রাউন্ডে গেছে। ঠিক আছে। সো আমাদের এই এ আর বি এর মাঝখানে নোডের যদি আপনি একটা নাম দেন, ইন্টারমিডিয়েট নোড, ধরেন বললাম নোড অফ এ বি, তাহলে ওই নোডটা এখানে কোথায় হবে, ওই নোডটা হচ্ছে এই যে মেটালের উপরে নোড অফ এ বি, এইটা হচ্ছে তার নোড। অন্যটা তো জেড এন নোড নামে আছে, জেড এন নামে আছে, উপরের দিকে এটা ভিডিডি। সো আমাদের এই যে এটা হচ্ছে ভিডিডি, এবং উপরেও এটা হচ্ছে ভিডিডি, আর নিচে এটা হচ্ছে গ্রাউন্ড। সো এই যে আমাদের এখানে কিন্তু গ্রাউন্ডে কানেকশন পেয়েছে। তাহলে দেখেন তো এই লেআউটটা সবাই বুঝতে পারছেন কিনা, এই লেআউটটা কি ঠিক আছে? কোনো কনফিউশন আছে এই স্যার লেআউটটা নিয়ে? বলেন। স্যার আমাদের উপরের যে দুইটা পিমস ছিল ওখানে যদি আমি এর যে ডান সাইডে এস মানে সোর্সটা নিয়েছে, বি এরও যদি বাম সাইডে সোর্সটা নিতাম, ওই দুইটা সোর্স কানেক্ট করে জাস্ট একটা ভিডিটি তে কানেক্ট করতাম, তখন হইতো না? ওইটা তো আমরা এখন করব না, ওইটাতে গ্রাজুয়ালি আসবো। আপনি যে পয়েন্টটা বলছেন সেই পয়েন্টে যাব, বাট উনি যে কথাটা বলেছেন সেটা কিন্তু সত্য, আমরা ওখানে যাব ধীরে ধীরে। এই মুহূর্তে বলেন তো এই লেয়ারটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে কিনা? উনি মাত্র যেটা বললেন, সাকিব যেটা বললেন, আমরা ওই কথায় কিন্তু যাবো এখনই, বাট তার আগে আমাকে বলেন এই লেআউট নিয়ে কারো কি কোনো প্রশ্ন আছে? নো স্যার। আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তাহলে এই লেআউট থেকে তার ক্যাপাসিটেন্সটা কত লেখেন। কারণ আমরা কিন্তু অলরেডি সাইজিং করেছি, সাইজিং মানে কি 2W করে হয়েছে না, সবগুলো তো টোয়াইস এক্স করে সাইজিং। সো 2W কোথায় আছে, 2W মানে হচ্ছে এইটা হচ্ছে 2W, দেখেন আমি মার্ক করলাম। ডান দিকে এই পরিমাণটুকু হচ্ছে তার উইথ 2W, নিচেও এইটা হচ্ছে তার 2W, এবং ডান দিকেও এই পরিমাণ তার 2W ইন্ডিকেট করছে। সো যেখানেই আপনি নোড পাবেন সেখানেই ক্যাপাসিটেন্স ফর্ম করবে। তাহলে প্রথমত আপনার একেবারে রাইট মোস্ট যেখানে আমি এইমাত্র অ্যারো দিলাম, এই নোডটা তো গ্রাউন্ডে গেছে, ওখানে কোনো ক্যাপ কিন্তু নাই। তারপরে আপনি এই এন এ বি এই নোডের মধ্যে কি পরিমাণ ক্যাপ আছে, এই নোডে যে ওয়্যারটা আছে সে কানেকশন পেয়েছে ডান দিকে একটা ড্রেনে, বাম দিকে একটা সোর্সে। সো এই ড্রেনে কানেকশন পেয়েছে, সো এইখানে একটা টুকরা 2W থেকে 2C, বাম দিকে এখানে আরেকটা টুকরা 2W থেকে 2C। তার মানে এন এ বি তে ক্যাপের পরিমাণ কত, 2C যোগ করে 4C। আচ্ছা, এবার আরো বাম দিকে গেলে আপনি পাচ্ছেন একটা ড্রেন, এই ড্রেনে কানেকশন পেয়েছে জেড এন, উপরে একটা কানেকশন আছে জেড এন এর, ডান দিকে আরেকটা কানেকশন আছে জেড এন এর। সো তিনটা জেড এন এর টুকরা কানেকশন পাচ্ছে একই মেটালের মধ্যে। সো এই মেটাল ওয়্যারের মধ্যে ক্যাপের পরিমাণ কত হবে, সেখানে ক্যাপ হবে কত, সি। নিচের জেড এন এর সাইজ হচ্ছে 2C, সো ওখান থেকে পাবেন 2C। উপরের জেডেন এর জন্য পাবেন 2C, আর ডান দিকে উপরে জেডেন এর জন্য পাবেন হচ্ছে 2C। সো তিনটা মিলে এই ক্যাপের পরিমাণ হবে হচ্ছে 6C। আর উপরে পিমসের অপর প্রান্ত গেছে ভিডিডিতে, কোনো ক্যাপ এখানে হচ্ছে না। ডান দিকে পিমসের অপর প্রান্ত গেছে ভিডিডিতে, ওখানেও কোনো ক্যাপ কিন্তু হচ্ছে না। তার মানে আমাদের এইখানে যেই উপরের দিকে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এখানে যে লেআউটটা আঁকলাম সেই লেআউটের কোরেসপন্ডিং ক্যাপ গুলো যদি আমরা এখন আঁকতে চাই স্কিম্যাটিকের মধ্যে, তাহলে লেআউট থেকে পাওয়া ক্যাপ হচ্ছে মাঝখানের এই যে নোটটা এইমাত্র বের করে ক্যাপ আঁকলাম, এখানে যে এ বি ক্যাপ তৈরি হয়েছে এটা কত পেয়েছি, এই যে 4C পেয়েছি, ওটা হচ্ছে 4C। আর যে আউটপুট নোটটা ছিল সি অফ জেড এন সমান সমান কত হবে, এই মাত্র দেখলাম সেটা হচ্ছে 6C। ঠিক আছে। সো এইটা আমরা এই ডায়াগ্রাম থেকে পাচ্ছি, এইটা আমরা এই ডায়াগ্রাম থেকে পেলাম। ঠিক আছে। এখন সাকিব যেটা বললেন সেটা আমরা করতে চাচ্ছি, সেটা আমরা করতে চাচ্ছি কিভাবে,
প্রথমত আপনার এখানে যেই ডায়াগ্রামটা অলরেডি আছে, সো এখানে আমাদের টার্গেট হচ্ছে আমরা যে লেআউটটা বানালাম এই লেআউটটার মধ্যে আমরা এখন চেষ্টা করব আপনার যেখানেই সুযোগ থাকবে আপনি আর কে কমানোর চেষ্টা করবেন এবং সি কে কমানোর চেষ্টা করবেন। সো আপনার টার্গেট হচ্ছে আর এবং সি কমানো। কেন? কারণ ডিলে নির্ভর করে হচ্ছে এই আর সি প্যারামিটারের উপরে, পাওয়ার নির্ভর করে সি এর উপরে। আর আপনি যখনই আর আর সি কে কমানোর চেষ্টা করবেন আপনি ডিভাইসকে আরো শ্রিঙ্ক করবার চেষ্টা করবেন, আপনার এরিয়া তখন অটোমেটিক্যালি কমে যাবে। ঠিক আছে? সো এই তিনটা জিনিসের জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে ডান দিকে আমাদের দেখেন এখানে ডায়াগ্রামের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মেটালটা কই কই গিয়েছিল, মেটালের কানেকশনটা কোথায় কোথায় ছিল। মেটাল ওই জেডএনটাকে আমরা বাম দিক থেকে এনে ডান দিকে এখানে কানেকশন দিয়েছি। তো এরকম মেটাল মেটাল কানেকশন না দিয়ে আমরা যদি এই বাম দিকে যা ছিল এইটাকে যদি ফ্লিপ করে এই নোটটাকে এই পাশে নিয়ে আসি ফ্লিপ করে, তাহলে দুইটা মেটাল কাছাকাছি হয়ে যাবে। সো এই কাজটা আমরা এখানে করতে চাই। সো আমাদের প্রথম কাজ হচ্ছে উপরের এই যে পিমসটা ছিল, বাম দিকের যে পিমসটা ছিল এর করেসপন্ডিং যে পিমসটা ছিল, শুধু এইটাকে ফ্লিপ করব। তাহলে আমাদের মেটালের টুকরার দৈর্ঘ্যটা কমে যাবে। আর মেটালের যখন লেংথ কমবে, যখন একটা মেটালের কি হবে লেংথ আপনার কমবে, অটোমেটিক্যালি আপনার আর হচ্ছে কমবে। সো আমরা প্রথমত ওইটা টার্গেট করব। সো এখন আমাদের লেআউটটা করব হচ্ছে একই ন্যান্ডের লেআউট করব, শুধু পার্থক্যটা হবে হচ্ছে আমরা একটা পিমসকে জাস্ট ফ্লিপ করব, আর কিছু না। সো এখন আমরা একটা পিমসকে হচ্ছে ফ্লিপ করব। সো এখন আমাদের টার্গেট হচ্ছে আর কিছু না, শুধু ওই উপরের পিমসটাকে ফ্লিপ করা। সো আসেন পিমসটাকে বসাই। মোটামুটি চোখের আন্দাজে উইডথ আমি বসাচ্ছি, জাস্ট চোখের আন্দাজে। ঠিক আছে? ল্যাবে আপনাকে অবশ্যই আন্দাজ মেনটেন করে বসাতে হবে, এখানে জাস্ট চোখের আন্দাজে বসালেই চলবে, কোনো সমস্যা নাই। সো আমরা কি করব, শুধু উপরের একটা পিমসকে ফ্লিপ করব, আর কিছু কিন্তু না। সো আমাদের সেম পলি ছিল, উপর থেকে নিচে সেম পলি দিয়ে দিলাম। সো সেম পলি দিলাম, উপর থেকে নিচে একই পলি বি আছে, আমরা কিন্তু সেম পলি দিয়ে দিলাম। সো এটাকে বলছি এ, এই নিচেরটা হচ্ছে বি। ঠিক আছে? তাহলে আমাদের নিচের এনমস এর যে কানেকশনটা ছিল সেইটা আমরা দিয়ে দেই আগে, যেহেতু এনমস এর কোনো চেঞ্জ নাই। সো এনমস এর যেই কেমন ছিল সেটা আমি সেইভাবে কানেকশন কিন্তু দিয়ে দিচ্ছি। সো এনমস এ যা ছিল হুবহু সেই কানেকশনটা দিলাম, নিচে লিখে দিলাম ভিএসএস, উপরে লিখে দিলাম হচ্ছে ভিডিডি। সো আমাদের নিচে এনমস এর কানেকশন যেমন ছিল তেমনই থাকুক। উপরে পিমসের ক্ষেত্রে দেখেন বাম দিকেরটা যেমন ছিল তেমনই রাখলাম, তার ডান দিকে মানে বাম দিকে বি এর ডান দিকটাকেই আমরা কিন্তু দিলাম সোর্স বানিয়ে, ওখানে কিন্তু ভিডিডি দিয়েছি। শুধু এই বাম দিকের এই করেসপন্ডিং এর করেসপন্ডিং পিমসটাকে ফ্লিপ করব। সো এখন এই এর করেসপন্ডিং পিমসটার জন্য তার ভিডিডি কানেকশন ছিল ডান দিকে, এখন ওইটা চলে আসবে বাম দিকে। সো আমি বাম দিকে কানেকশনটাই জাস্ট দিলাম। এই হলো পার্থক্য, যাতে করে আমার অপর প্রান্ত দুইটা কাছাকাছি থাকে, যাতে আমার কানেক্ট করবারই হচ্ছে টার্গেট ছিল। সো এখন আমরা অপর প্রান্তকে কানেক্ট করলে এইভাবে কানেকশনটা দাঁড়াচ্ছে। সো আমাদের পুরো হবে কখন, এই সকল কানেকশন পুরো হবে যখন আপনি কন্ট্যাক্ট বসাবেন। কন্ট্যাক্ট কিন্তু মিস করেন না, কারণ কন্ট্যাক্ট না দেওয়া মানে কানেকশন পাইনি। সো যখন কন্ট্যাক্ট পুরো করব, আমি সব জায়গায় কন্ট্যাক্ট দিয়ে পুরো করলাম। ঠিক আছে? সব জায়গায় কন্ট্যাক্ট দিয়ে কিন্তু পুরো করেছি। করলে এখন আমাদের উপরের দিকে জেডএন কোনটা, উপরে এইটা আমাদের জেডএন, নিচে আমাদের হচ্ছে বাম দিকের এটা জেডএন। সো দুইটা জেডএন কে আমার কানেক্ট করতে হবে। সো রেক্ট্যাঙ্গেল দিয়ে কানেক্ট করেন, এরকম রেক্ট্যাঙ্গেল টেনে এভাবে এনে কানেক্ট করে দেন। সো এইভাবে রেক্ট্যাঙ্গেল টেনে এনে কানেক্ট করে দেন। সরি, আমার এখানে দাগ চলে আসলো কেন? রাইট। সো আমরা নিচে রেক্ট্যাঙ্গেল টেনে এনে কানেক্ট করে দিব, এইভাবে এনে ধরেন কানেক্ট করে দিলাম। ঠিক আছে? সো রেক্ট্যাঙ্গেল কানেক্ট করে দিলে আমাদের এখন কি হলো, আগে থেকে কিন্তু এই জেডএন এর যেই মেটালটা ছিল, সেই জেডএন এর মেটালটা কিন্তু আগের চাইতে জেডএন এর মেটালটা কিন্তু ছোট হয়ে গেছে লেংথে। লেংথে ছোট হওয়া মানেই হচ্ছে আপনার ওই পার্টিকুলার প্যারাসিটিক বা আরটা কিন্তু কমে যাবে। সো আরটা একটু কমবে। আমাদের টার্গেট হচ্ছে আর এবং সি কমানো। ঠিক আছে? টার্গেট হচ্ছে আর এবং সি কমানো। সো এখন আর কিন্তু কমে আসছে। তাহলে দেখেন এই যে আমরা উপরটা থেকে যে নিচের লেআউটে আসলাম, এখানে কিন্তু আপনাদের কাছে বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা, ক্যাপ কিন্তু আগের মতনই সেম আছে, এটা কিন্তু 4C, উপরের এটাও কিন্তু 6C, ক্যাপে কিন্তু কোনো তারতম্য হয়নি।
ঠিক আছে। সো আপনি উপর থেকে এই লেআউটটা যে আঁকলেন এখানে কিন্তু কোনো পার্থক্য নাই, তাহলে পার্থক্যটা কখন হবে? এখন দেখেন উপরের দিকে আপনারা কি দেখতে পাচ্ছেন আর নিচে কি দেখতে পাচ্ছেন। এখন দেখতে পাচ্ছেন যে আমার এই উপরের পিমসটার বাম দিকের পিমসের ডান প্রান্ত আর ডান দিকের পিমসের বাম প্রান্ত, এই দুইটা প্রান্ত কিন্তু কানেক্টেড। একইভাবে নিচের এনমস দুটোর দিকে তাকান, নিচের এনমসটার যেটা বাম দিকে আছে তার ডান প্রান্ত আর ডান দিকের এনমসের বাম প্রান্ত, এই দুইটা ডিফিউশন জোনও কি তারাও কিন্তু মেটাল দিয়ে কানেক্টেড। সো দুইটা ডিফিউশন জোন নিজেরাই হচ্ছে ডিফিউজড অবস্থায়, তারা হচ্ছে কেমন, আপনি ওখানে যখন ডোপিং করেছেন তারা মেটালের মতন বিহেভ করছে, আপনি আবার এই দুইটা মেটালের মতন বিহেভ করা জিনিসকে মেটাল দিয়েই কানেকশন দিচ্ছেন। সো এইটাকে আপনি যদি মেটাল দিয়ে কানেকশন না দিয়ে, দুইটা তো নিজেরাই মেটালের মতন বিহেভ করছে, তাদেরকে যদি আপনি ওভারল্যাপ করে দেন, তার মানে যদি আপনি এই বাম প্রান্ত আর ডান প্রান্তকে একটাকে আরেকটার উপরে ফেলে দেন, ওভারল্যাপ করালেই তারা কিন্তু শর্ট হয়ে যাবে, মেটাল দিয়ে আর টানতে হবে না। সো আমরা এখন ওই ওভারল্যাপিং করাবো, বা এই ওভারল্যাপটাকে বলা হয় হচ্ছে ডিফিউশন জোন শেয়ার করা। সো আমরা এটাকে করছি, যেটা এটাকে বলা হয় শেয়ারিং দা ডিফিউশন জোন। সো আপনাকে এক্সামে অবশ্যই যেখানে যেখানে ডিফিউশন জোন শেয়ার করা যায় সেখানে সেখানে ডিফিউশন জোনকে শেয়ার করে আঁকতে হবে, তা না হলে কিন্তু জিরো। আবারও শুনেন, লেআউট আঁকবার সময় বা স্টিক ডায়াগ্রাম আঁকবার সময় যেখানে যেখানে ডিফিউশন জোন শেয়ার করা যায় আপনি সেখানে সেখানে ডিফিউশন জোনকে শেয়ার করতে বাধ্য, না করলে কিন্তু পুরো জিরো দিব। এটা খুবই স্ট্রিক্ট রুল, কারণ ডিফিউশন জোন আপনি যত শেয়ার করবেন তত আপনার ক্যাপাসিটেন্স কমবে। আমরা এখন সেটাই দেখব। সো আমরা আরেকটা এই একই ন্যান্ড গেটের এবার 3 নম্বর কনফিগারেশনে আসি, যেখানে আমরা ডিফিউশন জোনকে শেয়ার করে আঁকবো। তাহলে আসেন আবারও ওই একই জিনিস উপরে দিচ্ছি ভিডিডি। বলেন, প্রশ্ন আছে? এই যে এখনই ক্লিয়ার হবে ইনশাআল্লাহ, দাঁড়ান আঁকি, আঁকলে ক্লিয়ার হবে। দেখেন কি করছি, ভিডিডি আর ভিএসএস দিলাম, দিয়ে দেখেন এখন আগের মতন একটা আলাদা করে দেইনি, পুরো ডিফিউশন জোনের একটা বড় চাঙ্ক বসিয়েছি, নিচেও ডিফিউশন জোনের একটা বড় টুকরা বসিয়েছি, উপরে কিন্তু দুইটা আলাদা আলাদা যতগুলো এনমস আলাদা আলাদা টুকরা ছিল না, দেখেন আলাদা আলাদা টুকরা আছে না, নিচে কিন্তু একটাই পুরো এক ভাড়া একটা টুকরা দেওয়া হয়েছে কিন্তু। এবং দেখেন আমরা এদের মাঝখান দিয়ে পলি টানলাম এইভাবে। সো এই যে পলি টানলাম আর এই পাশে আরেকটা পলি টানলাম, ঠিক আছে। তাহলে এই দুইটা পলি টানার পরে আমরা যখন এখানে লিখে দিচ্ছি এ আর এখানে লিখে দিচ্ছি বি, সো আপনার এই এ এর বাম দিকটা এখনো কিন্তু আমাদের বাম দিক যেমন আছে তেমনই, বি এর ডান দিকটা কিন্তু যেমন আছে তেমনই, শুধু এ এর ডান দিক আর বি এর বাম দিক আগে যা ছিল এই দুইটা কি হয়েছে, মার্জ হয়ে গেছে। এই দুটা মার্জ হয়ে গেছে বা শেয়ার করবে করে আমরা কোন জোনটা পেলাম, করে আমরা হচ্ছে এই মাঝখানের এলাকাটা পাচ্ছি। সো এইখানে আপনার উপরের এই দুইটা নোডকে আপনারা ওভারল্যাপ করেছেন। ঠিক একইভাবে এনমসের জন্য আপনারা কিন্তু এই দুইটা জোনকে জাস্ট ওভারল্যাপ করবেন, করে আমরা নিচে কমন একটা নোড পাবো। ঠিক আছে, তাহলে এখন দেখেন কেমন হয়, উপরেরটার সাথে হুবহু সেম রাখলে আমাদের এই বাম দিক আর এই ডান দিকটা কেমন যাবে, ভিডিডিতে যাবে, এনমসের ডান দিকটা যাবে গ্রাউন্ডে, আর দুইটার যে মাঝখানে কমন এলাকা সেই কমন এলাকা থেকে আমাদের নিচে এনমসে চলে আসবার কথা। সো এই যে আমরা কানেকশনটা দিলাম, ঠিক আছে। এবং এইখানে মাঝখানে তো একত্র হয়ে গেছে, সো মাঝখানে আমরা এভাবে দিয়ে এখন যেখানেই মেটাল টেনেছেন সেখানেই কন্টাক্ট বসান, যেখানেই মেটাল, আরে এই দাগ আমার এখানে পড়ে যায় কেন, সরি। সো যেখানেই মেটাল সেখানেই কন্টাক্ট বসাবেন, যেখানেই মেটাল আছে সেখানেই কন্টাক্ট দেন, মেটাল
এবং ডিফিউশন জোনে কন্টাক্ট, মেটাল ডিফিউশন জোনে কন্টাক্ট দিয়েছি, মেটাল আর ডিফিউশন জোনে কন্টাক্ট দিয়েছি। তাহলে এখন দেখেন উপরে আর নিচে কিন্তু হুবহু এক, কিন্তু যেখানে আমরা মেটাল মেটাল দিয়ে শর্ট করেছিলাম সেখানে পাশাপাশি থাকার সুবিধা হচ্ছে এই দুইটাকে আর মেটাল মেটাল দিয়ে শর্ট করা লাগলো না, আমরা জাস্ট তুলে এনে ওভারল্যাপ করে দিয়েছি। নিচেও মেটাল মেটাল দিয়ে শর্ট করা লাগলো না, তুলে এনে ওভারল্যাপ করিয়ে দিয়েছি। করলে আমরা যে এলাকাটা পাচ্ছি এটাকেই বলা হচ্ছে শেয়ারিং দা ডিফিউশন জোন। আপনি ডিফিউশন জোনকে এখন উভয় এনমস উভয় পিমস হচ্ছে শেয়ার করছে। তাহলে দেখেন তো ঠিক আছে না, কোনো কনফিউশন আছে? সো যেখানে আপনার স্কোপ থাকবে শেয়ার করা আপনি শেয়ার করতে বাধ্য, শেয়ার করে না আঁকলে কিন্তু ভুল হবে। এবং আমরা আপনাদেরকে নেক্সট ক্লাসে এই অয়লার্স মেথড শেখাবো বা ইউলার্স গ্রাফ শেখাবো, যে গ্রাফ আপনাকে এমন ভাবে বলে দিবে যে কিভাবে আপনি শেয়ার করতে পারবেন, আপনি বুঝতে পারবেন কোন সিকোয়েন্সে রাখলে শেয়ার করা যাবে। ঠিক আছে, তাহলে বলেন তো এখানে কোনো কনফিউশন আছে কিনা? এইখানে ক্যাপাসিটেন্সটা কত হবে দেখেন, এইখানে আমরা শেয়ার করবার কারণে ক্যাপাসিটেন্সটা কিন্তু কমে যাচ্ছে। ঠিক আছে, কমে গিয়ে, আচ্ছা কমে যাওয়ার আগে আরেকটা জিনিস বলেন তো, আমরা উপরে আর নিচে পিমসের মধ্যে আর এন মসের মধ্যে যখন ডিফিউশন জোনকে শেয়ার করলাম, করার পরে উপরে তো এখানে আমার মেটাল লেগেছিল কারণ তাকে নিয়ে নিচে এনে আমার কানেকশন দিতে হয়েছে, সো এই জন্য আমরা এখানে কন্টাক্ট এবং মেটাল দিয়েছি, সেটা লজিক্যাল। কিন্তু এনমোস দুইটার মাঝখানে যে এই জায়গায় কমন হয়েছে, এইখান থেকে কি অন্য কোনো কানেকশন বের হয়েছিল? বলেন তো, যেখানে আমি এখন রাউন্ড করে মার্ক করছি এখান থেকে কি অন্য কোনো কানেকশন বের হয়েছে? বের হয়নি তো। তাহলে আমাদের এই এলাকার মধ্যে আমি এই যেখানে এখন মাত্র গোল দিলাম, এখানে যে আমি মেটাল এবং কন্টাক্ট দিয়েছি ওইটার কি কোনো দরকার আছে? না স্যার। নাই তো, সেটাকে মুছে দেই, ওখানে কিন্তু আসলে দরকার নাই। সো যেইখানে আপনার দরকার পড়বে শুধু ওখানেই থেকে কিন্তু আপনি মেটালটাকে বের করে একটা কন্টাক্ট বসাবেন, এখানে তো দরকার নাই, অন্য কেউ তো বের হচ্ছে না, সো এই জন্য কিন্তু আমার ওখানে বসানোর দরকার নাই। ঠিক আছে, তাহলে এখন এখানে ক্যাপটা কত দেখেন তো। সো এখন কিন্তু আপনার উইথ তো আগের মতনই, উইথ আগের মতনই কত আছে, উইথ কিন্তু আগের মতনই আপনার, উইথ হচ্ছে দাঁড়ান এটাকে এই কালার দেই। সো উইথ কিন্তু আপনার আগের মতনই 2W, সরি কই লিখলাম, দুঃখিত, উইথ কিন্তু আপনার আগের মতনই 2W, এখানেও কিন্তু আগের মতন 2W। সো 2W লেখা মানে হচ্ছে কোথায় কোথায় ক্যাপ ফর্ম করবে প্রত্যেকটা জায়গায়। সো এখানে 2C ফর্ম করবে, এখানে 2C ফর্ম করবে, এখানে 2C ফর্ম করবে, নিচেও এখানে লিখবেন 2C, এখানেও লিখবেন 2C, এখানেও লিখবেন 2C। আচ্ছা লেখার পরে কোন কোন সি গুলো সার্ভাইভ করবে? যেগুলো ভিডিডি তে গেছে, সো এইটা ভিডিডি তে গেছে সার্ভাইভ করবে না, ডান দিকে এটা ভিডিডি তে গেছে সার্ভাইভ করবে না, নিচের 2C গ্রাউন্ডে গেছে সার্ভাইভ করবে না, কিন্তু অন্য যেগুলো আছে সেগুলো কিন্তু সার্ভাইভ করবে। সো এখন দেখেন এই নোডে ক্যাপ কত হলো, এই নোডের ক্যাপ কিন্তু হয়ে গেছে 2C। সো আমাদের স্কেমেটিক যেটা ছিল উপরের দিকে বাবল দিয়ে পিমস, নিচের দিকে এরকম এনমস, সো আমাদের এইখানে বি এ এ বি, সো আমাদের এই যে এ আর বি এর মাঝখানে কমন নোড, যেখানে আমরা উপরের স্কেমেটিকটার দিকে তাকান সেখানে পেয়েছিলাম কি, উপরের স্কেমেটিকে কি পেয়েছিলাম, 4C পেয়েছিলাম না? সেখানে এখন আমাদের শেয়ার করবার জন্য কত এসছে, 2C এসছে না? সো এই 4C কিন্তু চেঞ্জ হয়ে নিচে আমরা 2C দেখতে পাচ্ছি না, কমে গেছে কিন্তু। আবার লোড ক্যাপ ছিল উপরে 6C, এখানে লোড ক্যাপ কত দেখেন তো, জেডএন এর উপরে কি পরিমাণ ক্যাপ আছে, এই জেডএন ওয়ার এর উপরে, নিচে 2C উপরে 2C, সো মোট কত, 4C। সো এই লোড ক্যাপটা কিন্তু এখন হয়ে গেছে হচ্ছে 4C। ঠিক আছে, তাহলে দেখেন বুঝতে পারছেন কিনা, কোনো কনফিউশন আছে? স্যার লাস্টের ক্যাপ হিসাবটা একটু কনফিউশন লাগবে। সো আপনার পুরো ডিফিউশন জোন যখন যাবে, ডিফিউশন জোনটা যখন আঁকবেন মনে রাখবেন যেখানেই একটা করে আপনার ডিফিউশন জোন, সো আপনার পলির দুই প্রান্তে তো ডিফিউশন জোন আছে। সো আমরা ডিফিউশন জোন আঁকার সময় কিভাবে বলছিলাম, যে ধরেন আমরা এইভাবে ডিফিউশন জোন দিয়ে বললাম যে ধরেন এখানে 3টা পলি আছে, ফর এক্সাম্পল 3টা পলি আছে, সো আপনার 3টা পলি গেছে। সো 3টা পলি যাওয়া মানে কি, প্রত্যেকটা পলি মানে হচ্ছে এক একটা আইদার এনমস বা পিমস, প্রথমত মনে রাখবেন একটা করে পলির টুকরা মানে সেটা আইদার একটা এনমস এর গেট অথবা একটা পিমস এর গেট আপনাদের জন্য। ঠিক আছে, সো এইটা যদি একটা এনমস এর গেট হয় তার মানে এনমস এর বাম দিকে এটা তার একটা ডিফিউশন জোন, ডান দিকে আরেকটা ডিফিউশন জোন। আবার যদি এই এখন যেটাকে আমি হ্যাশ করলাম এটা যদি একটা পলি হয়, এই পলির বাম দিকে একটা ডিফিউশন জোন, ডান দিকে একটা ডিফিউশন জোন।
আবার যদি 3 নাম্বারটা একটা পলি হয়, হ্যাশ করলাম, তার বাম দিকে ডিফিউশন জোন, ডান দিকে ডিফিউশন জোন। আর ডিফিউশন জোন মানে হচ্ছে আইদার এন প্লাস আর পি প্লাস। সো যেখানেই ডিফিউশন জোন লিখেন, যেখানেই ডিফিউশন জোন সেখানেই কি ফর্ম করে, ক্যাপ ফর্ম করবে, ডিফিউশন ক্যাপ ফর্ম করে। আমরা অলরেডি কিন্তু থিওরিতে পড়েছি। সো যেখানেই ডিফিউশন জোন সেখানেই আপনার ডিফিউশন ক্যাপ তৈরি হবে, যেখানেই ডিফিউশন জোন সেখানেই আপনার ডিফিউশন ক্যাপ তৈরি হবে। এবং সেটা কার সমানুপাতিক পড়েছেন? উইডথ এর সমানুপাতিক। তাহলে শুরুতে যদি বলে দেই হচ্ছে 2w পরিমাণ উইডথ আছে, বা বলে দেওয়া হলো ধরেন ধরেন 2w না, বলা হলো এখানে 4w পরিমাণ উইডথ আছে, তার মানে যেখানেই আপনার এই 4w করেসপন্ডিং ডিফিউশন জোনের এলাকা আছে সেখানেই একটা করে 4c তৈরি হবে। তার মানে আপনার এইটা একটা ডিফিউশন জোন, তারপরে সেকেন্ড ডিফিউশন জোন, থার্ড ডিফিউশন জোন এবং ফোর্থ ডিফিউশন জোন। তো প্রত্যেক জায়গায় আপনার 4c করে ক্যাপ আসবে। কিন্তু কোন কোন ক্যাপ ইফেক্টিভ হবে তা নির্ভর করবে এই নোডগুলো কি কেউ ভিডিডি বা গ্রাউন্ডে কানেকশন পেয়েছে কিনা। ভিডিডি বা গ্রাউন্ডে কানেকশন পেয়ে যাওয়া মানে ওই নোডটা আর সুইং করছে না, সুইং না করলে ওই ক্যাপের কোনো ভ্যালু নাই। সো সুইং না করা মানে বা ভিডিডি বা বেসিসে কানেকশন পাওয়া মানে হচ্ছে ওই ক্যাপটা বাদ। সো যদি সুইং করা ছাড়া এমন কোনো নোট পান যেখানে সুইং করছে না, সেই ক্যাপগুলো বাদ। তো এই জন্য আমরা এখানে বাদ দিয়েছি কাকে কাকে, দেখেন আমরা এখানে বাদ দিয়েছিলাম হচ্ছে, এখানে বাদ দিয়েছি হচ্ছে আমাদের এই নোটটা বরাবর দেখতে পাচ্ছেন ভিডিডি কানেকশন পাচ্ছে, এই যে উপর থেকে ভিডিডি আসছে, সো ওইটাকে ক্রস দিয়ে বাদ দিয়েছি। ডান দিকের এটা ভিডিডি কানেকশন পাচ্ছে, ওইটাকে ক্রস দিয়ে বাদ দিয়েছি। কিন্তু মাঝখানের এই নোটটা কিন্তু কোনো ভিডিডি বা গ্রাউন্ডে কানেকশন পায়নি। সো এই 2c-টা কিন্তু সারভাইভ করবে, বেঁচে থাকবে। এবং এইটার সাথে কানেকশন পেয়েছে কি, নিচের আরেকটা মেটাল কানেকশন পেয়েছে। সো মেটাল মেটাল কানেকশন পাওয়া মানে এই দুইটা 2c কি হয়েছে, তারা প্যারালালি আছে। মেটাল কানেকশন দুইটা 2c, তারা কিসে আছে, দুইটা 2c হচ্ছে এরকম প্যারালালি আছে। সো প্যারালালি আছে, সো প্যারালালি থাকা মানে কি, যোগ করে হয়ে যাবে 4c। সো এই জন্য এই জেড এন ওয়ারের উপরে এটাকে লিখলাম হচ্ছে 4c, যে ডান দিকে লিখলাম 4c। একইভাবে নিচের এনমস এর একেবারে রাইট মোস্ট 2c-টা গ্রাউন্ডে কানেকশন পেয়েছে বলে বাদ। সো মাঝখানের এই নোডের 2c রয়ে গেছে, সো এই জন্য আমরা এই ইন্টারমিডিয়েট নোডে ক্যাপ দিলাম হচ্ছে 2c। বাট উপরের লেআউটের মধ্যে কিন্তু এখানে দুইটা টুকরাকে আপনি মেটাল দিয়ে কানেকশন দিয়েছিলেন। সো এই জন্য প্রত্যেকটা টুকরা থেকে 2c করে বের হয়ে যোগ করে হয়েছিল 4c। এখানে তো একটাই কমন করেছেন, শেয়ার করেছেন ডিফিউশন জোনকে। সো এখানে কিন্তু শুধু 2c হচ্ছে, 4c আর হচ্ছে না। ঠিক আছে, তাহলে এটা কি বুঝতে পারলেন কিনা দেখেন, এই যে লেআউটটা আঁকলাম, এই লেআউটটা কিন্তু আমাকে ক্যাপাসিটেন্স এবং রেজিস্ট্যান্স উভয়ই হচ্ছে মোটামুটি মিনিমাম করে দিচ্ছে। সো আমাদের আপনাদের অ্যাপ্রোচ হবে আর এবং সি কে অলওয়েজ কমায় লেআউটটা আঁকতে হবে, এবং অটোমেটিক্যালি এরিয়া কমে যাবে সেক্ষেত্রে। সো আপনাকে অবশ্যই ডিফিউশন জোনকে শেয়ার করে আঁকতে হবে, এটা একটা মাস্ট। এবং আমরা আপনাদেরকে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ অয়েলার্স বা ইউলার্স পাথ দেখাবো, যেখানে আপনারা ইউলার্স পাথ বা ইউলার্স গ্রাফ দিয়ে মেক শিওর করতে পারবেন কোন সিকোয়েন্সে নিলে আপনারা ডিফিউশন জোনকে শেয়ার করতে পারবেন, এবং তখন আপনার প্রপার ডিফিউশন জোন শেয়ারের মাধ্যমে ক্যাপাসিটেন্স কমে আসবে। ঠিক আছে, তাহলে বলেন এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? আমরা ন্যান 2 দেখলাম। তো আপনারা আজকে দয়া করে বাসায় একটু নর 2 বা ন্যান 3, নর 3 এগুলো একটু প্র্যাকটিস করবেন। তাহলে আমরা নেক্সট ক্লাসে এগুলো যখন করব আপনাদের কাছে মনে হবে যে হ্যাঁ জিনিসটা ডুয়েবল কিনা, বোঝাটা সহজ হবে। সেই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন নাই? কয়জন আছেন? 25 জন আছেন। আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তাহলে আজকে আমরা এই পর্যন্তই থাকুক। সো নেক্সট দিন মানে কালকে আমরা ইনশাল্লাহ শুরু করব, সব স্বাভাবিক থাকলে, যে আমরা অন্যান্য গেট গুলো ক্ষেত্রে দেখবো, নর 3, নর 4, ন্যান্ড 3, ন্যান্ড 4 এগুলোর ক্ষেত্রে দেখবো, এবং দেখবো যে আমাদেরকে লেআউট আঁকার মধ্যে আরো কোনো টেকনিক অ্যাপ্লাই করা যায় কিনা, যে সকল টেকনিক আমাকে হেল্প করবে ক্যাপাসিটেন্সকে আরো কমাতে। ঠিক আছে, সো এটা আমরা ট্রাই করব, এবং তারপর আমরা লেআউট থেকে চলে যাবো তার ইজি রিপ্রেজেন্টেশন স্টিক ডায়াগ্রামে। তো তারপর থেকে আমরা শুধু স্টিক ডায়াগ্রামে আঁকবো, কারণ স্টিক ডায়াগ্রামের জন্ম হয়েছেই হচ্ছে লেআউটকে সহজ করে আঁকার জন্য। স্টিক ডায়াগ্রাম আর লেআউটের মধ্যে পার্থক্য হচ্ছে, লেআউটের মধ্যে আপনারা সকল জায়গায় রেক্ট্যাঙ্গেল ব্যবহার করেছেন, আর স্টিক ডায়াগ্রাম নামকরণই বলছে স্টিক থাকবে, তার মানে সেখানে কোনো রেক্ট্যাঙ্গেল থাকবে না, সেখানে প্রত্যেকটা রেক্ট্যাঙ্গেলকে আপনি রিপ্লেস করবেন স্টিক দিয়ে। এইটাই হচ্ছে পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। সো স্টিক ডায়াগ্রামে যাওয়ার মানে হচ্ছে এই লেআউটের মধ্যে সকল রেক্ট্যাঙ্গেলকে আপনি বাদ দিয়ে ফেলে দিয়ে সেখানে এক একটা স্টিক নিয়ে আসবেন। তো এক একটা স্টিক আনলেই সেটা হয়ে যাবে স্টিক ডায়াগ্রাম, আর কোনো পার্থক্য নাই।
ঠিক আছে। সো আমরা নেক্সট দিন শুরুতে স্টিক ডায়াগ্রামে চলে যাব, তারপর স্টিক ডায়াগ্রাম দিয়ে হচ্ছে সকল প্রকার লেআউট গুলোকে আঁকলে খুব দ্রুত আমরা লেআউটটা এঁকে ফেলতে পারবো, এবং আমরা দেখবো যে আরো কোনো অ্যাপ্রোচে কি ক্যাপাসিটেন্স কমানো যায় কিনা। যদি করতে পারি তাহলে ওইটার পরে আমরা খুব জেনারিক একটা এক্সপ্রেশনের জন্য কিভাবে করতে হয় ওই অ্যাপ্রোচে যাব, এবং সেটার জন্য আমরা ওই ইউলার্স পাথ বা ইউলার্স গ্রাফটা হচ্ছে দেখবো ইনশাআল্লাহ। ওটা গ্রাফ থিওরির একটা অংশ। ঠিক আছে, সিএসসি স্যার স্টুডেন্টরা এটা সবসময় পড়ে। বলেন স্যার কি প্রশ্ন নির্বাচনের বলেন। দিন ক্লাস হবে স্যার 12 তারিখ। 12 তারিখ তো নির্বাচন, আমরা তো কালকে পর্যন্ত সেশন দিয়ে রেখেছি। এখন কালকে সেশনটা হয়ে যাওয়ার পরে আপনারা যদি চান 12 তারিখ করতে পারেন, না চাইলে নাই, আপনার ইচ্ছা। স্যার কিন্তু আপনি নির্বাচন তো তো স্যার একটা ক্লাস সকালে। মিস করেছেন স্যার, ওই জন্য স্যার হ্যাঁ, সকালে হলো তাহলে ওটা স্যার, করে ফেলি। টান টান উত্তেজনা স্যার রাতে পর্যন্ত থাকবে স্যার। হ্যাঁ, তা তো থাকবে, কিন্তু দাঁড়ান, উত্তেজনা তো থাকবে, কিন্তু উত্তেজনা তো আপনাদের না, আপনার তো কেউ প্রার্থী না। স্যার মানে স্যার রাজনীতি ফ্যামিলি থেকে বিলং করি তো স্যার, সমস্যা হবে না স্যার। দাঁড়ান দাঁড়ান, এটা তো দেন এক সেকেন্ড, এটা কিন্তু জাস্ট জোকস অ্যাবাউট বলা, আপনাকে কোনো চাপ নাই। নির্বাচনের দিন কোনো ক্লাস করার ব্যাপারই নাই, ঠিক আছে। আমরা দরকার পড়লে তার থ্যাংক ইউ। পরে গিয়ে ক্লাস করতে পারবো ইনশাল্লাহ। ধরেন জি স্যার, জি শুক্রবার স্যার, দিন করলাম। পরে ভালো হয় স্যার, পরে ভালো হয় হ্যাঁ, স্যার। শুক্রবার করলাম, ঠিক আছে। তাহলে কালকে ক্লাসটা করি, তারপর জাম্প করে শুক্রবারে করবো ইনশাল্লাহ, ঠিক আছে। স্যার কালকে কি 6:30টায় ক্লাস? হ্যাঁ, 6:30 ইনশাল্লাহ, যদি সব স্বাভাবিক থাকে, আনলেস আদারওয়াইজ আমি মেনশন না করলে 6:30। জি স্যার, আর ঠিক আছে। এই পর্যন্ত যতটুকু আপনারা দেখেছেন, এইটা নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনি আমাকে, মানে আপনার যদি কয়েকজন হন আপনার প্রশ্ন আছে বা এটা নিয়ে কোনো কনফিউশন আছে, তাহলে তারা আমাকে দরকার পড়লে জানাতে পারেন, আমরা অন্য একটা সেশন নিয়ে তাদের সাথে ক্লিয়ার করে দিতে পারি। যদি এমন কেউ থেকে থাকেন তাহলে কয়েকজন মিলে আলোচনা করে আমাকে জানায়েন, তাদেরকে নিয়ে আমি আবার আরেকটা সেশন করে ক্লিয়ার করে দিতে পারি, ঠিক আছে। আর কার কোনো সমস্যা না থাকলে আজকে এই পর্যন্তই। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার স্যার আপনি কি এখন যদি একটু ফ্রি থাকেন তাহলে একটা টপিক নিয়ে কোশ্চেন করতাম স্যার। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন, কি বিষয়? তো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। না স্যার, এই স্যার ভোল্টেজ ভোল্টেজ লিমিটার যিনি একটু জানতে চাচ্ছিলাম স্যার, যদি একটু ব্রিফ শর্টলি বলতেন। ভোল্টেজ লিমিটার? স্যার কারেন্ট মিরর অ্যাপ্লাই করে তারপর হচ্ছে যেমন আচ্ছা, একটা চিপের মধ্যে কোন কোন অ্যানালগের জায়গায় ক্ষেত্রে। অ্যানালগ তো আমি পড়াচ্ছি না। না মানে এটা মানে ভোল্টেজ লিমিটার একটা সার্কিট, মানে সার্কিট আর কি, ওই যে এই ভিএলএসআই ল্যাব আপনার কি প্রজেক্টের জন্য আর ভিএলএসআই কি। ল্যাবের প্রজেক্টের জন্য আচ্ছা, কিন্তু দাঁড়ান দাঁড়ান, প্রথমত আপনাকে কিন্তু আমরা বলি হচ্ছে ডিজিটালের কোন একটা প্রজেক্ট নিতে পারলে ভালো হয়। অ্যানালগের প্রজেক্ট কিন্তু সাধারণত আমরা ডিসকারেজ করি, ঠিক আছে। অ্যানালগটা নিলে আপনাদের পরে কিন্তু মেলাতে কষ্টকর হবে, লেআউট করা আরো কষ্টকর হবে। সো ভোল্টেজ লিমিটার বা এই ধরনের সার্কিট কিন্তু নিয়েন না, বা কারেন্ট মিরর কিন্তু নিয়েন না। যদি নেন তাহলে আপনার সাপোর্ট নিতে হবে হচ্ছে ইয়ের কাছ থেকে, কি আদনান আমিন। মানে আমরা যেহেতু অফিসিয়ালি এই কোর্সে পড়ানো হচ্ছে, তো এই জন্য আমরা সাধারণত অন্য কেউ আর কমেন্ট করি না, বুঝছেন। অথবা জি স্যার। ভোল্টেজ তো লিমিটার বা কারেন্ট মিররের ভালো আইডিয়া পাবেন তো আপনি এর বইতেই তো আছে, এই যে রাজাভির বই। মানে স্যার এটা আমি 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 জানতাম যে ভোল্টেজ লিমিটার ডিজিটাল অ্যাপ্লিকেশনের জন্য, মানে আপনার আপনার কাছ এই থেকে জানতে পারলাম যে এটা অ্যানালগ। কিন্তু ভোল্টেজ লিমিটার ডিজিটাল মানে ভোল্টেজ, দাঁড়ান 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 দাঁড়ান, আপনি কোন সার্কিটটা আমাকে সার্কিটটা দেখাবেন, তাহলে বুঝবো যে এটা কোন লেভেলের ভোল্টেজ লিমিটার। সার্কিটটা কি আছে? স্যার সার্কিটটা তো আছে স্যার, মোবাইলটা স্যার শাটডাউন হয়ে গেছে একটু। আচ্ছা, না না, আমাকে জাস্ট মুখে বলেন, এটা কি এমন কিছু করেছে সিরিজে একটা উপরে এনমস পিমস আর নিচে একটা এনমস দিয়েছে এমন কিছু? তা তো না। ভোল্টেজ হুম, লিমিটার। স্যার উপরে পিমস নিচে এনমস স্ট্যাকিং করছে, পরে হচ্ছে গিয়ে একটা রেগুলার সার্কিট। আহ, তারপর একটা ইনভার্টার ইউজ করছে, কিন্তু ইনভার্টারটা হচ্ছে গিয়ে এই মানে আলাদা, মানে আলাদা আর কি। ও আচ্ছা আচ্ছা, আহ, না না, ওটা তো আপনি ভোল্টেজ লিমিটার বলতে মিন করছে তাহলে ভিডিডি কে লিমিট করছে, সাপ্লাই ভোল্টেজ কে কমাচ্ছে, থ্রেশহোল্ড পরিমাণ।
জি স্যার, এমন ওইখানে কিছু? একটা ভিডিডি এইচ, একটা হাই বিডিডি এবং একটা লো বিডিডি বিডিডি হ্যাঁ ইউজ হ্যাঁ, করা আচ্ছা যায়। আচ্ছা, এটাকে যদি ভোল্টেজ লিমিটার বলে তাহলে হ্যাঁ, এটা একটা ডিটেলের অংশ। কারণ আমাদের হয় কি, আমরা ভোল্টেজটাকে কমাতে চাই সব সময়। কেন কমাতে চাই? কারণ আমাদের লিকেজের সময় এটা একটা ঝামেলা হয়। সো লিকেজ ডোমেইন যখন থাকে, সাব থ্রেশহোল্ড লিকেজ যখন হয়, তখন আমরা চাই হচ্ছে লো ভোল্টেজে অপারেট করাতে। যখন সাব জি থ্রেশহোল্ড স্যার। লিকেজ হয়, আমরা যখন লো ভোল্টেজ অপারেট করাতে চাই। সো যখন আমাদের ডিভাইসটা অফ থাকে, আমরা তখন করি কি, ওই উপরের আর নিচের এই দুটো হচ্ছে কে অফ করে দেই, যাতে করে আমাদের ওই তখন আমাদের ভিডিডিতে কমে আসে, ঠিক আছে? বাট যখন আমরা রেগুলার অপারেটিং মোডে যাই, তখন আমরা চাই হচ্ছে ভিডিডিতে হাই হোক। কারণ যত হাই হবে কারেন্টটা বাড়বে, ডিভাইসটা ফাস্ট হবে, ঠিক আছে? সো আমরা লো ভোল্টেজে অপারেট করাতে চাইলে তখন আমরা ভিডিডিকে কমাই। সো ভিডিডি কমানোর উপায় হচ্ছে, উপরে আপনার ওই সরাসরি ভিডিডি কানেকশন দেওয়ার আগে একটা পিমস হয়ে আসবে, আর নিচে একটা এনমস হয়ে আসবে। হ্যাঁ, এটা তো আমরা করি। কিন্তু মানে এখানে কি সমস্যা হচ্ছে বলেন, তাহলে বুঝতে পারবো। স্যার আমি কি স্যার শেয়ার দিব স্যার, এই যে এটা? হ্যাঁ হ্যাঁ, দেন দেন দেন। আমি আমি দাঁড়ান, আগে বন্ধ করে দিই। আপনি কি শেয়ার করতে পারছেন? সেটিংস এ শেয়ার কি না অপশন এনাবল করা আছে? না স্যার, শেয়ার উম, করতে পারছি না। দাঁড়ান দাঁড়ান, দেখি দেখি। স্যার স্যার আমি কি স্যার পেপারটার লিংক বা ইয়া দিব নাকি? দাঁড়ান, আমি তোকে শেয়ার শেয়ার তো এনাবল করে রেখেছি। পার্টিসিপেন্টস ক্যান শেয়ার। দেখেন দেখেন শেয়ার করতে পারেন কিনা। জি স্যার, জি স্যার। আর অন্যদের ওয়েট করা দরকার নেই, আপনারা চলে যেতে পারেন। হ্যাঁ, শেয়ার স্যার করেন। স্যার এই 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 যে আহ, এই সার্কিটটা স্যার দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছি। কারেন্ট লিমিটার তো অন্য জিনিস। কারেন্ট লিমিটার আর ভোল্টেজ লিমিটার তো এক জিনিস না। আপনি না ভোল্টেজ লিমিটার বললেন? স্যার পেপারের নাম তো স্যার এখানে লেখা, পাওয়ার ডিলে অ্যান্ড এরিয়া ভোল্টেজ লেভেল, ও সরি সরি, ভোল্টেজ লেভেল শিফটার আর কি, ভুল, ভোল্টেজ লেভেল ভোল্টেজ লেভেল শিফটার। শিফটার।